আমরা আমাদের কি করতেছিলাম? আমরা করতেছিলাম হচ্ছে জড় প্রসঙ্গ গঠন এবং অজড় প্রসঙ্গ গঠন। এগুলা আমরা ক্লিয়ার হয়েছি কোনটাকে জড় প্রসঙ্গ গঠন বলে আর কোনটাকে অজড় প্রসঙ্গ গঠন বলে, এবং আমরা শুধুমাত্র ন্যাচারাল ফ্রেম নিয়ে কাজ করতেছিলাম। তারপরে আমরা কি করছিলাম? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করতেছিলাম। এক ফ্রেম থেকে ফ্রেমের জিনিসপত্র মাপে আরেক ফ্রেমের জিনিসপত্র কিভাবে মাপা যায়, ঠিক আছে না? এরকম। তো এগুলা আশা করি পারবো, কারণ এগুলা দিয়ে কিন্তু পরেরটা করতে হবে। তা আমরা দেখছিলাম এটা অবস্থানের জন্য কিরকম হবে, ট্রান্সফরমেশনটা ভেলোসিটির জন্য কিরকম হবে, আর কি দেখছিলাম, অ্যাক্সেলারেশনের জন্য আবার দেখছিলাম যে অ্যাক্সেলারেশনে কোনো চেঞ্জ এখানে আসে না, মানে ইয়াতে ট্রান্সফরমেশনে দুইজনে একই অ্যাক্সেলারেশন মাপে। তারপরে এটার আহ, এটা শেষ হওয়ার পর আমরা দেখছিলাম যে এটার মানে ফেল কোথায় করতেছে। আমরা দেখছিলাম যে যখন আমাদের যে বেগটা ওই যে ভি ভেলোসিটি নিয়ে যেটা আগাচ্ছে, গাড়িটা বলো বা যেটাই বলো, ওটা যখন আলোর সাথে তুলনীয় হয়ে যায়, তখন আসলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করে আলোর বেগটা যখন আমরা মাপতেছিলাম, তখন দেখতেছিলাম যে দুইটা ফ্রেম অফ রেফারেন্স থেকে ওটা আলাদা আলাদা পাওয়া যাচ্ছিল। কিন্তু আমরা কি এটা বলছিলাম যে আলোর তো একটা ধ্রুববেগ, ওটার কোনো পরিবর্তন হবে না, যেটা আইনস্টাইন বলে গেছে। তো তখন আমরা কি করলাম যে আমাদের এমন কিছু একটা দরকার যেটা দিয়ে আলোর বেগটা যে কোনো ফ্রেম থেকে যাতে মাপি আহ একই দেখায়। অর্থাৎ আমি এই ফ্রেম থেকে মাপছি, আলোর বেগটা যা পাবো ওই ফ্রেম থেকে যদি আমি দেখি, আমি যেন দেখি যে ও একই জিনিস মাপছে। ট্রান্সফরমেশন করার পর যাতে আলোর বেগটা কোনো চেঞ্জ না হয়, যেহেতু আমরা দেখছিলাম যে বেগে চেঞ্জ হয়ে যায়। আমি যে বেগটা মাপি অন্যজন অন্য একটা বেগ মাপে, এটা দেখছিলাম, মানে আপেক্ষিক বেগটা, পুরো কনসেপ্টটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট। এখন সেটা করার জন্য আমরা কি করব? এইটা যেহেতু সমস্যা হয়েছিল, তো আমরা যেটা করব হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন করব, যেটা দিয়ে আসলে আমাদের এই যে কারেকশনটা ছিল ওটা কারেক্ট করব। তো কারেক্ট করার আগে আমি একটু তোমাদের কাছে প্রশ্ন করব, একটু উত্তরগুলো দিবা। তো আমরা এইটা এটা করছি। এস কাটবো, এটা এস প্রাইম কাটবো। এইগুলা আর দুইটা লেকচার ধরে তুমি দেখবা যে আঁকাইতেছি আমি, কোনো উপায় নেই। ধরো এটা কি রেগে যাইতেছে, আর এখানে কোন একটা পয়েন্ট আছে, ঠিক আছে, কোন একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো আর কি পি পয়েন্ট, আগের দিনের মতোই। এখন আমরা হচ্ছে ট্রান্সফরমেশন করবো, আহ যেটি গেলে নিয়ে ট্রান্সফরমেশন করবো। আমি কি, ধরো তুমি এখানে আসো, ঠিক আছে, তো তুমি তোমার বন্ধু এখানে ধরো গাড়িতে থাকবে, তাই না? এই গাড়িতে থাকবে ও। তো তুমি মাপবা সব এই যে এক্স, তারপর হচ্ছে ধরো ওয়াই, জেড। তো মাপবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এটা। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা কি করি? আমরা দেখি যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর জেড প্রাইম কত হবে এবং টি প্রাইম কত হবে যদি আমাদের এক্স ওয়াই জেড জানা থাকে। তো এখন আমাকে বলো, অর্ণব, বলো যে ধরলাম যে টি সময় পরে এই ঘটনাটা ঘটতেছে, মানে ওই স্টপ ওয়াচ চালু করার টি সময়। তো এখন এক্স প্রাইম ইকাল টু কত বলবো আমরা? কি শিখছি কালকে? মানে আমি যদি এস থেকে এস প্রাইমের জিনিসপত্র জানতে চাই আর কি, মানে এস এর জিনিসপত্র জানা আছে, এস প্রাইমের জিনিসপত্র জানতে চাচ্ছি, পয়েন্ট হচ্ছে এটা। ধরো এটা স্থানাঙ্ক গুলো বলে দিলাম, এটা এক্স ওয়াই জেড, কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে। এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কার সাপেক্ষে? আহ এস প্রাইমের সাপেক্ষে। তা বলো এক্স প্রাইম ইকুয়াল টু কত বলছিলাম আমরা?
বলো, বলতেছো নাকি? আমি আসলে শুনতে পাচ্ছি না। এক্স প্রাইম ইকুয়াল টু কত বলবো আমি? কত কালের পড়াশোনা? একটু রিক্যাপ করা লাগবে তো। আইসা বলো তো, এক্স প্রাইম ইকুয়াল টু কত লিখবো? হুম, এক্স মাইনাস ভিটি। ওয়াই প্রাইম ইকুয়াল টু? হুম, জেড প্রাইম ইকুয়াল টু? হ্যাঁ বলো, জেড প্রাইম ইকুয়াল টু কত? জেডই হবে না? জেডই হবে। টি প্রাইম ইকুয়াল টু কত হবে? টি। এটা এখন বলো। এস প্রাইম ধরো না তোমার বন্ধু, তোমার জিনিসপত্র ওগুলো জানতে যাচ্ছে, এক্স ওয়াই জেড এগুলো জানতে যাচ্ছে, তাহলে সে কি করবে? এক্স ইকুয়াল টু তাহলে কি হবে আমাদের? এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম। সেইটি। হ্যাঁ, ওয়াই ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু জেড প্রাইম, মানে এগুলো চেঞ্জ হবে না। যেই অক্ষ বরাবর তোমার গতি থাকবে সেই অক্ষ বরাবর চেঞ্জ আসবে। আর টি প্রাইম ইকুয়াল টু টি, এটাই তো পড়ছি নাকি? হ্যাঁ, এটাই পড়ছিলাম। এখন ধরো এটা তো আমরা অবস্থানের ক্ষেত্রে পড়ছি, এখন বেগেরটা একটু বলবা। বেগের ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে বলো। ধরো নাও আমি মেজার করলাম ভি, ভি প্রাইম জানতে চাচ্ছি। হ্যাঁ, ভি প্রাইম। তো ভি টু প্রাইম লিখলাম। হ্যাঁ, মানে এখানে কোনো কিছু একটা বেগে যাচ্ছিল, কোনো একটা বস্তু জানি না, ধরো কিছু একটা। তো এই বস্তুটা ধরো, এই বস্তুটা আমি ধরলাম এই বস্তু, এই বস্তুটা একটা বেগে যাচ্ছে। তো এই এর বেগটা মানে আমাদের আমি মেজার করছি ভি ওয়ান, ঠিক আছে? মানে এস কাঠামোর দিক থেকে ভি ওয়ান মেজার করছে, এবং এস প্রাইম কাঠামোর দিকটা ভি টু প্রাইম মেজার করছে। তার একটা কাজ করি, তাহলে নোটেশনটা সহজ হবে। ধরো যেহেতু এ বস্তু, তো ভি, যে এস প্রাইম কাঠামোতে যে আছে তারটা আমরা ধরতেছি ভি এ প্রাইম, আর তোমারটা আমি যেখানে আছি এস কাঠামো সেটা হচ্ছে ভি এ। তো বলো ভি এ প্রাইমটা আমি কিভাবে পাবো? কি করা লাগবে? তুমি মেজার করছো ভি এ, এই বস্তুটার বেগ। তুমি চাচ্ছ যে ভি এ প্রাইম অর্থাৎ এস প্রাইম কত মাপবে সেটা, তো এটা কিভাবে করবো? কি ছিল এটা বলো, কি করতে হতো? সহজ হিসাব কিন্তু। এটা মনে রাখবো কিভাবে? আমরা তো অত প্রতিমান করছি, তাই না? মনে তো রাখতে হবে এটা আমাকে। মনে রাখার উপায়টা কি? মানে ধরো এখানে এ বস্তু একটা যাচ্ছিল, একটা বেগে যাচ্ছিল, তোমাকে যদি বলি এই বস্তু তোমার সাপেক্ষে, হ্যাঁ, বা এস প্রাইমের সাপেক্ষে এই বস্তুর বেগটা কত, মানে কি? আপেক্ষিক বেগ চাচ্ছে না, তাই না? যে এস প্রাইমের সাপেক্ষে এই বস্তুর বেগ কত। তো এই বস্তুর বেগটা তুমি জানো ভি, তাই না? ধরো না আমি তোমাকে বললাম একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর একটা যাচ্ছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, একই বেগ, একই জি। তো আমি বললাম যে এটার সাপেক্ষে এটার বেগ কত, তো তুমি কি করবে? 20 - 10 করবে না? আপেক্ষিক বেগের তো কনসেপ্টটা এটা। এখন সেই হিসাবে এটা বলতে পারো না যে ভি এ প্রাইমটা হবে ভি এ, যে বেগ মাত্র সেটা থেকে এই যে এ, এস প্রাইম কাঠামো যে বেগে যাচ্ছে ওটা বিয়োগ করে দিতে হবে ভি, আপেক্ষিক বেগ যেভাবে আমরা বের করি ঠিক সেভাবে জিনিসটা। ঠিক আছে কিনা বলো তো? হুম। আইসা। আচ্ছা এখন তাহলে এটা বলো, আমি যদি ভি এ জানতে চাই, আমার ভি এ প্রাইম জানা আছে, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এটা কি করা লাগবে? ভি এ প্রাইম এটার সাথে
ভি যোগ করা লাগবে। দেখো, সহজ তো ব্যাপারটা। ব্যাপারটা একদম সহজ, তোমরা বুঝতেছো কিনা যাই হোক। আহ এরকম আর কি। ধরো তুমি এখানে যখনই আহ, তোমাকে কি মেজার করতে বলছে, ভি এটা করতে, মানে এ, তুমি ভি এ প্রায় তোমার বন্ধু আর কি, তুমি কত মাপবে সেটা দেখবে আর কি, ঠিক আছে? তো সেটাও কিভাবে দেখবে, সে সে তার ফ্রেম থেকে দেখছে যে এটা ভি এ প্রাইম বেগে যাচ্ছে, তাই না? এবং সে তোমাকে দেখতেছে যে তুমি এদিকে ছুটে যাচ্ছ, তাই না? এরকম তোমাকে তো সে এদিকে যাইতে দেখবে, তোমার মানে এই ভিটা তোমাকে দেখবে যে এইভাবে এদিকে। তো এইটা বস্তুর সাপেক্ষে এটা বস্তু যদি বেগ বের করতে বলে, দুইটা বিপরীত দিকে আছে, মানে কি বলবো, হ্যাঁ বিপরীত দিকে যাচ্ছে। তো তার কাছে মানে কি বলবো, এই তখন একটু দূরে সরে যাওয়ার মতো মনে হবে। তো দুইটা তখন যোগ হয়ে যাবে। তুমি যদি এখানে আপেক্ষিক বেগের কনসেপ্টটাও লাগাও, তাহলে কি এটা জরুরি হবে, ঠিক আছে? মানে ভি এ প্রাইম মাইনাস অফ মাইনাস ভি ভি, মানে ভি এ প্রাইমটা যদি এদিকে প্লাস ধরি, এ দেখতেছে ভিটা এদিকে এদিকে যাচ্ছে, তাহলে মাইনাস হবে। আপেক্ষিক বেগ মানে হচ্ছে যার সাপেক্ষে বেগ করবো তার বেগটা বিয়োগ করতে হবে। তো ভি এ প্রাইম মাইনাস মাইনাস ভি, দিকের জন্য মাইনাস ভি আসে, তো দুইটা যোগ, এভাবে চিন্তা করা যায়। মানে পুরোটাই আপেক্ষিকের উপর নির্ভর করতে। আচ্ছা, তো এইটা আর কি, এই ট্রান্সফরমেশন গুলো আমরা করছিলাম। তো এখন আমাদের কিন্তু আহ এইটা কখন ভুল হয়ে যাচ্ছে, যখন আমাদের এই এই ভিটা আলোর বেগের সমান হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতেছি যে সমস্যা তৈরি হয়ে গেল। তখন আমরা আলোর বেগটা ছোট্ট মেটার করতে পারি না। তো এখন এটাকে ঠিক করতে হলে আমাদের কি করা লাগবে, আমরা লরেন্স ট্রান্সফরমেশন করা লাগবে। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনে কি করবো, তাহলে আমরা তাহলে ওটাই করি, হ্যাঁ? আমরা তাহলে এখন করবো কি, লরেন্স ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন, তাহলে এগুলো একটু কপি করবো কি? হ্যাঁ, এগুলো একটু আরেকবার কপি করে নেবো। তাই দেখো, আমরা কি করতে পারি লরেন্স ট্রান্সফরমেশনে। আমরা মানে কি বলবো, সবকিছু আগের মতো হবে, বুঝছো? মানে কোনো কিছুই পরিবর্তন হবে না। কারণ দেখো, আমরা যখন নর্মালি ধরে নাও, আহ, আমরা যে নর্মাল বেগে চলি, ভিটা হচ্ছে নর্মাল আমাদের বেগ 100 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড, বা 3 কিলোমিটার পার সেকেন্ড, হ্যান ত্যান। তখন তো এই ট্রান্সফরমেশন গুলো ঠিক আছে, তখন কোনো ভুল নাই। তখন আসলে এগুলো ঠিক ছিল। ভুলটা কখন আসতেছে, যখন এটা আলোর বেগের সমান হয়ে যাচ্ছে আমাদের এই ভিটা, তখন সমস্যা হয়ে যাচ্ছে। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। জাস্ট এটার মধ্যে একটু চেঞ্জ করা আনা লাগবে, তাইলে হচ্ছে আমাদের ওই কারেকশনটা হয়ে যাবে। তো এই জন্য লরেন্স ট্রান্সফরমেশনটা সহজ, আমাদের জাস্ট একটু কারেকশনটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলাই আরেকবার নিয়ে আসতে পারি। আমি এটাই নিয়ে আসবো, হ্যাঁ। আহ, আচ্ছা, এখান থেকে আরেকবার লিখি আমি জিনিসগুলো। আমরা কি দেখলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি হয়, আমি যদি এস থেকে এস প্রাইমে যাইতে চাই, এস থেকে এস প্রাইমে যদি যাইতে চাই, তাহলে আমাদের কি কি জানি করতে হয়। ধরো এক্স প্রাইম জানা লাগে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ভিটি করা লাগবে। হ্যাঁ, আর ওয়াই আর জেড তো একই থাকে, ওটা লিখে দিলাম না। আর আমরা কি বলছিলাম, যে টি প্রাইম যদি জানা লাগে সেটা হবে টি এর সমান, চেঞ্জ নাই কোনো। আর বিপরীত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা কি করছিলাম, অর্থাৎ এস প্রাইমটা জানা আছে, এস এ চাইতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত বলছিলাম, যে এক্স প্লাস ভিটি হবে। আর টি ইকুয়াল টু বলছিলাম টি প্রাইম সমান্তরাল, এটাই বলছিলাম। এখন আমরা এখানে জাস্ট এক্স কারেকশন করব।
এই কারেকশন ফ্যাক্টর দিয়ে একটা গুণ করবো, বুঝছো? তাইলে আমাদের ওই কারেকশনটা ঠিক হচ্ছে, যে আলুর বেগ ভি এর বেগটা আলুর বেগের সাথে তুলনীয় হলে সমস্যা নেই, এবং সেই কারেকশন ফ্যাক্টরটাকে আমরা বলবো গামা। অর্থাৎ এই ট্রান্সফরমেশনের সাথে জাস্ট একটা গামা গুণ করে দিলেই আমাদের যে ভুলটা হচ্ছিল সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা তো ধরে নিচ্ছিলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি হয়, দুইটা ফ্রেমেই সময়টা ঠিক থাকে, একদমই ঠিক থাকে, কোনো অসুবিধা নেই, সময়টাতে কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমরা দেখবো এখন আমরা যদি আলোর সমান বেগে যাওয়া শুরু করি, তাহলে কি সময়টা একই থাকবে? জানা নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা এই গামাটা এর সাথেও গুণ করবো। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা সময়টা দুইটা ফ্রেমে একই ধরে নিচ্ছিলাম, যে সময়ের কোনো চেঞ্জ হবে না। এ 5 সেকেন্ড পার হলে, স্টপ ওয়াচে 5 সেকেন্ড পার হলেও ওরও স্টপ ওয়াচে 5 সেকেন্ডই পার হবে। কিন্তু যদি ও আলোর বেগে যাওয়া শুরু করে, তাহলে হয়তো সময়টা তো চেঞ্জ আসতে পারে, এবং আমরা দেখবো চেঞ্জ আসবে, সময়টাও আপেক্ষিক হয়ে যাবে। তো এই টি প্রাইম থেকে যে টি তে নিয়েছিলাম গ্যালিলিয়ানে, এখানে লরেন্সে আমাদের এখানে কারেকশন করতে হবে। তো এখানে আমি আমাদের গুণ দিছি, ঠিক আছে? এখন এই কাজটা আমরা করতে কোথায় করলাম? গ্যালিলিয়ান পারসোনালস। উল্টা কাজটা যদি করি, উল্টা কাজটা করি, মানে ধরে নাও যে তোমার বন্ধু যখন তোমার গুলো মাপবে, সেও তো একটা ট্রান্সফর্ম করবে, তখন তো চেঞ্জ গুলো আসবে। তো ওরটাও কারেক্ট করতে হবে। এখন ওরটা কারেক্ট করতে যায়, তুমি আবার এটা ভাবো না যে আমরা এখানে গামা দিয়ে ভাগ দিব, আমরা এখানে গামা দিয়ে গুণই দিব আগেরটার মতো, ঠিক আছে? এখানেও গামা দিয়ে গুণ হবে, ওখানেও গামা দিয়ে গুণ হবে। কারণ ব্যাপারটা দেখো, যে এটা তো জাস্ট মানে কি বলে, এটা তুমি কোথায় আছো এটার উপর ডিপেন্ড করতেছে, তাই না? যে তুমি যদি এই এস ফ্রেমে থাকো, তাহলে তুমি এস প্রাইম ফ্রেমের জিনিসপত্রগুলো যখন মেজার করবা, তখন তোমার জিনিসগুলো কারেক্ট করার জন্য আমি গামা দিয়ে গুণ করছি। এখন সেই তোমাকে যদি আমি এস প্রাইম ফ্রেমের কাঠামোতে নিয়ে যাই, জিনিসগুলো কিন্তু সিমেট্রি হয়, ঠিক আছে? দুইটাই জিনিসটা সিমেট্রি। আমরা বলছিলাম না ওই যে এর আগের দিন, যে এ একজন এটা মাপলো, ও আরেকজন এটা মাপলো, কে সঠিক? দুইজনে সঠিক, ঠিক আছে? সো এই জন্য গামা দিয়ে দুটাতেই গুণ হবে, উপরেরটাতেও নিচেরটাতেও, ঠিক আছে? দুটাতেই গুণ হবে। এখন আমাদের কাজ খালি এটুকুই, যে গামাটা বের করা, যে গামা আসলে কত, যেটা দিয়ে গুণ করলে পরে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এখন গামাটা বের করবো আমরা, ঠিক আছে? তো গামাটা কিভাবে বের করব? গামাটা বের করার জন্য আমরা দুইটা জিনিসের সাহায্য নিব। একটা হচ্ছে আইনস্টাইনের সূত্রটা সাহায্য নিব, যে সে বলছিল যে আলোর বেগ ধ্রুব জিনিস, এটা যেখানেই থাকো না কেন, আলোর বেগ সবসময় সমান থাকবে। এটা একটা সাহায্য নিব। আর হচ্ছে এই দুটা ইকুয়েশনের সাহায্য নিব। কোন দুটা ইকুয়েশন? এই যে এটা ধরলাম 1 নং ইকুয়েশন, আর এটা ধরলাম, এই যে এটা ধরলাম 2 নং ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন দিয়ে, আর ওই আলোর বেগ যে ধ্রুব থাকে, এই দুইটা ইনফরমেশন দিয়ে, এই ইনফরমেশনটা দিয়ে আমরা গামাটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো কি করতে পারি। হ্যাঁ, তো আইনস্টাইন যেহেতু বলছে যে আলোর বেগ দুইটা ফ্রেম, যে কোনো ফ্রেমের সাপেক্ষে কি বলে, ঠিক, তাই না? সে তো এটাই বলছে। ঠিক। সে যদি তাই বলে, আমরা কি করতে পারি? ধরো কিভাবে বলবো, হুম, এইভাবে চিন্তা করতে পারি। দেখো এইভাবে চিন্তা করো, যখন এই দুইজন একসাথে ছিল, ঠিক আছে, বেগ নাই, এরপর ভি বেগে যাওয়া শুরু করবে এদিকে, তাই না? তো তখন কি করছো, এভাবে চিন্তা করে দেখি, যে যখনই স্টপ ওয়াচ চালু করবে, মানে দুইজনের সময় গণনা করা শুরু করবে, তখন এ আগানো শুরু করবে ধীরে ধীরে সমবেগে, ঠিক আছে? তো তখন ঠিক সেই মুহূর্তে একটা টর্চ লাইট আমরা জ্বালাবো, ঠিক সেই সময় যখনই আর কি স্টপ ওয়াচটা চালু করবো, ঠিক তখনই একটা টর্চ লাইট আমরা জ্বালাবো। জ্বালালে কি হবে, এ সামনের দিকে আগাবে, এবং টর্চ লাইটটার আলোটা, মানে এখানে ধরো এই টর্চ লাইটটা আমি যদি জ্বালাই আর কি, তো এরকম, ধরো এটা আর কি আমাদের টর্চ লাইট।
হ্যাঁ, এটা জ্বালালে আলোটা নিশ্চয়ই যাওয়া শুরু করবে এদিকে, টি বেগে যাওয়া শুরু করবে। তো টি সময় অতিবাহিত হয়ে গেছে, এই সময়ের সাপেক্ষে ধরো টি সময়, এই সময়ের সাপেক্ষে ধরো সেটা টি প্রাইম। ঠিক আছে? আপাতত তো আমরা জানি যে টি টি প্রাইম একই ছিল, হয়তো এখন চেঞ্জ হয়েছে, আচ্ছা হোক। তো এই টি সময় পর সি একটা এ মেজার করবে, টি সময় পর সি বেগ, আর টি প্রাইম সময় পর এ মেজার করবে আর কি, ঠিক আছে? ধরো এর 2 থেকে 5 সেকেন্ড পর আমরা আলোর বেগটা মেজার করবো, ঠিক আছে? এখন মেজার করবো, ওকে ফাইন। তো তাইলে ধরো নাও আলো বর্তমানে আছে এইখানে, মানে এই পয়েন্টে আছে ধরো। তাহলে আলোর বেগ যদি আমি এস কাঠামো থেকে মেজার করি, তাহলে এটাকে আসলে কোথায় নিয়ে যাবো? এটাকে একটা বাক্সতে বন্দি করে দিই। হ্যাঁ, ধরো এইখানে আমরা লিখবো। তা আলোর বেগ এস কাঠামোটা মেজার করবে, ঠিক আছে? এস কাঠামোটা আলোর বেগ মেজার করবে, দ্যাট ইজ সি। তো এই সিটা কত? এই সিটা হচ্ছে তাহলে কত হবে? এটা যদি আমি ধরি এক্স পয়েন্ট, হ্যাঁ, এক্স কমা ওয়াই কমা জেড পয়েন্ট। তো যেহেতু আলো এক্স কোঅর্ডিনেটে যাচ্ছে, তাহলে দূরত্ব ভাগ সময়, তাহলে এক্স ভাগ টু, ঠিক আছে? এস এটা মেজার করছে। এস প্রাইম কত মেজার করবে? এস প্রাইমও এস প্রাইমকেও সি মেজার করতে হবে। আচ্ছা, তাকে যদি সি ওইটাই মেজার করতে হয়, বা এস প্রাইম ধরুন সি প্রাইম মেজার করলো ধরলাম, তাহলে সে কত মেজার করবে? এখন এটা এস প্রাইমের সাপেক্ষে এটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এবং টি টি হলো টি প্রাইম হলো, তাহলে এক্স প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইম। ঠিক আছে কিনা? হ্যাঁ, একদমই ঠিক আছে। তো এখন আমাদের আইনস্টাইনের যে সূত্রটা আছে, আইনস্টাইনের যে দ্বিতীয় স্বীকার্য, যে আলো কি করে, প্রত্যেকটা ফ্রেমে আলোর বেগ সমান থাকে, প্রত্যেকটা ফ্রেমে আলোর বেগ সমান থাকে। এইটা যদি আমরা ধরে নিই, ছোট্টই ধরে নিই, কারণ এটাকে ধরে কিন্তু আমাকে ট্রান্সফরমেশন করতে হবে এখন, ঠিক আছে? তাহলে সি আর সি প্রাইম তো আমার সমান, তাই না? তাহলে এক্স বাই টি যা কথা, এক্স প্রাইম বাই টি প্রাইম তাই কথা, এইটা আমরা দেখলাম, ঠিক আছে? আর এবং এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, সি। এতটুকু আমরা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, অলরেডি কিন্তু আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেছে, টি আর টি প্রাইম সমান না। টি আর টি প্রাইম যদি সমান হতো তাহলে দুইটা সি দিত, কারণ আমরা জানি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে দেখছি যে এক্স আর এক্স প্রাইম সমান হইতো না। তো এখান থেকে কিন্তু টি আর টি প্রাইম সমান না, কিন্তু বোঝা যায়। তো এটা আমরা দেখবো সামনে, ঠিক আছে? তো দেখো আমাদের কিন্তু সময়টা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো এই যে দ্রুত যাচ্ছে ওর সাপেক্ষে যে সময়টা, আমার সাপেক্ষে সময়টা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ওকে, তো আমরা এই ইনফরমেশনটা, এই যে এটাকে একটু বাড়াই দিই, এই ইনফরমেশনটা আর এই দুইটা ইকুয়েশন কাজে লাগাই এখন হচ্ছে আমাদের গামাটার ভ্যালুটা বের করবো। তাহলে কি করতে পারি, আমরা একটা কাজ করি, দাঁড়াও আর একটা পৃষ্ঠা চলে যাই। হুম, তুমি বুঝতেছো কি না, নাকি মানে কঠিন লাগতেছে? বলো তো, বুঝতেছো? অন্য, yes. আমরা এই দুটো গুণ করে দাও, আমরা এই দুটো গুণ করবো, 1 × 2 গুণ করে দিলে এক্স এক্স প্রাইম, একবারে গুণ করে দিই। তারপর এখানে কি, এখানে কিন্তু গামা ছিল, তাই না? তাহলে গামা যদি থাকে, গামা স্কোয়ার, এইখানে একটু ভুল করছি বোধহয়, এখানে হবে তোমার এক্স প্রাইম, ঠিক আছে? এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম, নাকি কি করলাম রে? আরে, এখানে ভুল করছি আমি, তোমরা দেখোনি, টি প্রাইম হবে, ঠিক আছে? দেখো এই যে এক্স প্রাইম থেকে তুমি এক্স এ যাচ্ছে যাচ্ছ না, তো এক্স প্রাইমের সাথে প্লাস ভি টি প্রাইম করতে হবে, এই তো বলি, তো তুমি জানো। হ্যাঁ, তাহলে আমরা যদি গুণ করি তাহলে গামা স্কোয়ার এক্স এক্স প্রাইম
একবারে গুণ করে দিচ্ছি এক্স এক্স প্রাইম, তারপর কত হবে দেখো তো, এক্স এর সাথে এক্স প্রাইম করলাম, তারপর হচ্ছে এক্স ভিটি, তারপর হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে মাইনাস এক্স প্রাইম ভিটি, ভিটি প্রাইম হবে এটা, তারপর হচ্ছে মাইনাস ভি স্কোয়ার টি টি প্রাইম। হ্যাঁ, অন্য কিছু বলতেছিলা? আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এক্স এক্স প্রাইম দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব, এক্স এক্স প্রাইম দিয়ে, তাহলে এখানে আসবে ওয়ান। ওকে, এখানে আসবে গামা স্কোয়ার, এখানে আসবে ওয়ান, এখানে আসবে কত, ভি টি প্রাইম ডিভাইডেড বাই এক্স প্রাইম নাকি? হ্যাঁ, তাই তো আসছে। আর এখানে আসবে কত, ভি টি বাই এক্স, আর এখানে কত আসবে, ভি স্কোয়ার, এখানে এইভাবে লিখে দিচ্ছি এক্স এক্স প্রাইম দিয়ে, তো টি বাই এক্স ইন্টু টি প্রাইম বাই এক্স প্রাইম। এটা বোধহয় বুঝতে পারছো। আচ্ছা, ওয়ান হলো এই কথা, গামা স্কোয়ার। এখন এখানে আমরা একটা কাজ করব, কি কাজ করব, ওই যে সূত্রটা ছিল, কি সূত্র, যে এক্স সূত্র তো না, এই যে এক্স বাই টি ইজ ইকুয়াল টু এক্স প্রাইম বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু সি, এটা আমরা প্রমাণ করলাম, দেখলাম। তো এটা কাজে লাগাই। তো দেখো এখান থেকে দেখো ভি টি প্রাইম বাই এক্স প্রাইম, টি প্রাইম বাই এক্স প্রাইমটাকে কি লিখতে পারি, টি প্রাইম বাই এক্স প্রাইমটাকে আমরা ভি বাই সি লিখতে পারি, বা তুমি যদি একটু দেখো ওয়ান বাই সি লিখতে পারি, তাই না? এই যে এক্স প্রাইম বাই টি প্রাইম হচ্ছে সি, টি প্রাইম বাই এক্স প্রাইম হচ্ছে কি ওয়ান বাই সি, মাইনাস ভি, এটা এটা কি ওয়ান বাই সি হবে না, এক্স বাই টি হচ্ছে সি, টি বাই এক্স হচ্ছে কি হবে ওয়ান বাই সি, মাইনাস ভি স্কোয়ার, এটা মানেও ওয়ান বাই সি, এটা মানেও ওয়ান বাই সি, গেল, তাহলে ওয়ান গামা স্কোয়ার, তাহলে এইটা এটা কাটে যায়, এই দুটো রাশি কাটাকাটি যায়, আর আমাদের হচ্ছে এখানে কত আসছে সে চাইলে, গামা স্কোয়ার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে গামা স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, ওয়ান বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, গামা ইকুয়াল টু কত আসবে, ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই, তাহলে এই যে এটা দেখতেছ, এইটা দরকার ছিল, এবং এইটা দিয়ে এটা দরকার ছিল আমাদের, গামা হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এটা একটা স্পেশাল অনুপাত, যেটা দিয়ে তুমি এরপরে কয়েকটা অঙ্ক করা শুরু করবে। ওকে, তা এখন এই গামাটা পাই গেছি, ভি এর পরিচয় তো জানো, ওই যে এস আর এস প্রাইম কাঠামো যে বেগে পরস্পর থেকে সমবেগে মানে যাচ্ছিল আর কি, ঠিক আছে, ওই ওই বেগটা হচ্ছে ভি, আর নিচে তো সি, এটা আলোর বেগ। তার মানে এই গামা দিয়ে গুণ করে দিলেই হচ্ছে আমাদের সব ঠিক হয়ে যাবে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমরা লরেন্স ট্রান্সফরমেশনে চলে আসবো। তাহলে এখানে আমি একটু কারেকশন করে দিই, এগুলো সব গ্যালিলিয়ান আর নাই, যেহেতু গামা দিয়ে গুণ করে ফেলছি। তো এগুলো হচ্ছে এখন আমাদের কি সব লরেন্স ট্রান্সফরমেশন হয়ে গেছে, মানে এখন আমরা যে এটা করছি এটা কি আদৌ ঠিক আছে কিনা ওটাও আমরা প্রমাণ করে দেখবো, যে লরেন্স ট্রান্সফরমেশন করে আমাদের যে আলোর বেগটা সবসময় ঠিক হচ্ছে কিনা সেটা দেখবো। এখন তুমি যদি খেয়াল করে দেখো, অবশ্যই ঠিক দেখো থাকবে, কারণ কি, আলোর বেগটাকে ধ্রুবক ধরে আমরা এই গামার মানটা বের করছি, তার মানে অবশ্যই এই ট্রান্সফরমেশন করে যদি আমি আলোর বেগ বের করি, 100% এটা আলোর বেগ সকল ফ্রেমে সমান পাওয়ার কথা, ঠিক না এটা? এখন আমরা এটা দেখবো যে এটা দেখতে কিরকম, মানে ট্রান্সফরমেশনটা দেখতে কিরকম, আমরা যদি ওইটাই করি তাহলে দেখো এরকম হবে হয়তো। তাহলে আমরা যদি লরেন্স ট্রান্সফরমেশনটা লেখা শুরু করি, তাহলে এল টি লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি এক্স পাইতে চাই, মানে ধরুন এস তে আসি, এস প্রাইমে যাইতে যাচ্ছি, তাহলে এস পাইতে চাইলে কি করতে হবে, আগেরটাই এক্স প্রাইম মাইনাস পিটি, নাকি, সরি ভুল বলতেছি আমি, এস এ যেহেতু আসো, এক্স প্রাইম জানতে চাচ্ছ তুমি, ওইটা আর রাখলাম না, তাহলে এক্স মাইনাস ভিটি, গামা দিয়ে গুণ ছিল এবং গামাটা ছিল ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এটা আছে।
ঠিক আছে? হলো? তারপর হচ্ছে টি দেখো। টিটা আমরা কত ধরছিলাম? আচ্ছা দাঁড়াও। আপাতত এইটাই করি। এক্স এরটাই করি। টি এরটা পরে আসতেছি। আর বিপরীতটা যদি করি, ধরো এক্স পাইতে চাই, তাহলে কি করতে হবে? এক্স প্রাইম প্লাস ভিটি নিতে হবে রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার এক্স। দেখো এগুলো তুমি সূত্র হিসেবে মনে রাখতে পারো, কিন্তু এগুলো দিয়ে আসে না, ম্যাথ খুব একটা আসে না, অ্যাডমিশনও খুব একটা আসে না, এবং এইচএসসি তে তো আসবেই না, হবে না, কোনোদিন আসবে না এগুলা। কিন্তু হচ্ছে এইগুলা বুঝতেছি কেন, এরপরে যখন যেগুলো আসবে, আহ ধরো আমরা দেখবো যে কালের দীর্ঘায়ন, হ্যাঁ, টাইম ডাইলেশন হবে, তারপর হচ্ছে ভরের বৃদ্ধি হবে, তারপর হচ্ছে দৈর্ঘ্য সংকোচন হবে, সেগুলো কিভাবে হচ্ছে সেটা যদি বুঝতে চাই তাহলে এগুলো জিনিস বুঝেই লাগবে। আর ওটা যদি না বুঝে যাই তাহলে এগুলো জিনিস না বুঝলেও হইতো। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না কোনো কিছু, মানে ওই যে প্রতিপাদন ও তো ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে? তাহলে এইটা আমরা দেখলাম লরেন্স ট্রান্সফরমেশন কিসের জন্য, আহ অবস্থানের জন্য। আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা আহ টি যেটা আছে, আমরা দেখবো যে সময়টার ক্ষেত্রে জিনিসটা একই থাকে কি। আমরা এখন সময়টা হিসেবে মানে সময়ের ক্ষেত্রে জিনিসটা একটু চিন্তা করি। তো মানে এটা হচ্ছে অবস্থানের জন্য আমরা করলাম লরেন্স ট্রান্সফরমেশন, এরপর আমাদেরকে সময়ের জন্য করতে হবে। লিখে রাখি কেন, এটা হচ্ছে সময়ের ইয়ার জন্য। এই কি করলাম, সময়ের জন্য লিখছি। হুম, হুম, এই তো অবস্থানের জন্য, সময়ের জন্য তো এখন করো। আচ্ছা, তাহলে আমরা ওই একই জিনিস যা আমি বলছিলাম সেটাইকেই আমরা চিন্তা করতেছি, যে কি, যে ওই, তো আমরা যখন কি করছিলাম, দুজনে একসাথে চলা শুরু করছিল, তখন একটা টর্চ লাইট জ্বালাই দিছিলাম, এবং সেই টর্চ লাইটটা টি সময় পর আমরা সেই টর্চ লাইটের বেগটা এরকম করে মাপতেছিলাম, সি এর বেগটা এভাবে মাপতেছিলাম। এটা দেখছিলাম। তো সেই ফর্মেটটাই বা সেই কনসেপ্টটাই আর কি। তাই যদি হয় আমরা এটাই দেখছিলাম যে এক্স বাই টি ইজ ইকুয়াল টু হয় কি, এক্স প্রাইম বাই টি প্রাইম ইকুয়াল টু সি হয়। এটা তো আমি প্রমাণ করে দিচ্ছি, বা আমরা প্রমাণ দেখছিলাম যে হ্যাঁ এরকমটাই তো। তো এখান থেকে আসলে সময়, যে এক সময় থেকে আরেক সময় যাওয়ার ব্যাপারটা চলে আসে কিভাবে, কারণ আমরা এখন সিটা আমরা যদি এইটু নিয়ে কাজ করি, এক্স প্রাইম বাই টি প্রাইম নিয়ে কাজ করি, তো ধরো আমি টিটা জানতে চাচ্ছি, টি প্রাইমটা জানতে চাচ্ছি, ধরো তুমি এস কাঠামোতে আছো, তো তুমি তুমি মাপছো সময় হচ্ছে টি, তোমার বন্ধু মাপছে সময় টি প্রাইম। হ্যাঁ, তো দেখতে চাচ্ছি যে এই টি প্রাইমটা আর টিটা আসলে একই কিনা, মানে এক্স দূরত্ব যাওয়ার পর আসলে দুজনে আমরা সেম বা যাই হোক, যে কিছু সময় আমি 5 সেকেন্ড, আমার এখানে 5 সেকেন্ড চলে গেলে ওর এখানে কি 5 সেকেন্ড গেছে কিনা সেটা দেখতে যাচ্ছি। তো টি প্রাইম হচ্ছে তাহলে কত আসবে, টি প্রাইম আসবে কত, আসতেছে, টি প্রাইম আসতেছে এক্স প্রাইম বাই এক্স ইন্টু কত টি, তাই না?
এরকম করে আসতেছে, আমরা এটা দিয়ে আগাবো কিভাবে আগাবো দাঁড়াও একটু দেখি। টি আর টি প্রাইমের মধ্যে সম্পর্ক তো আমরা এটা দিয়েও আগাইতে পারি, দাঁড়াও এটা লাগবে যদিও। ধরো আমরা কি দেখলাম যে এক্স প্রাইমটা হচ্ছে এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই হুম এখান থেকে দেখো, এখান থেকে আসতে যাবে সি ইকুয়াল সি না, এক্স ইকুয়াল টু আমি এখান থেকে এটা লিখতে পারি না যে সিটি, আবার এটা লেখা যায়, কি লেখা যায় যে এক্স প্রাইম ইকুয়াল টু সি টি প্রাইম লেখা যায়, মানে এক্স থেকে আসলে টি তে যাইতে যাচ্ছে। তাহলে এক্স প্রাইম এর জায়গায় আমরা লিখতে পারি, এক্স প্রাইম এর জায়গায় লিখতে পারি সি টি প্রাইম, আর এক্স এর জায়গায় লিখতে পারি সি টি 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 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এ পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে। এরপরে আরেকটা কাজ করব, সি টি প্রাইম সি টি মাইনাস এই টিটাকে কি লেখা যায়, টিটাকে লেখা যায় এক্স বাই সি লেখা যায়, যায় কিনা এই যে এখান থেকে দেখো, হ্যাঁ লেখা যায় রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার। তারপর দেখো সি দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষ, টি প্রাইম ইকুয়াল টু কত আসতেছে, টি মাইনাস সি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে আসবে সি এক্স বাই সি স্কয়ার, আর এখানে কত আসবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই তো মোটামুটি কত তাইলে আসবে, টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। হ্যাঁ এটাই আর কি আমাদের আহ সময়ের ইয়াটা ট্রান্সফরমেশনটা চলে আসছে। যে আমি যদি টি সময়টা জানি, টি প্রাইম সময়টা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে, টি মাইনাস ভি এক্স বাই সি স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার। হ্যাঁ এই যে রূপান্তরটা এটা করতে হবে, ঠিক আছে, মানে সময়টা তাইলে আর এক হবে না, সময়টা চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি এটা মেজার করলাম যে ওই আলোটা এক্স দূরত্ব গেছে, এক্স দূরত্ব যাওয়ার পর হচ্ছে আমি সময় দেখলাম আমার ঘড়িতে 5 সেকেন্ড। সো এই দুটো ইনফরমেশন যদি আমি জানি, তাহলে আমি ও আসলে কত সময় মেজার করছিল সেটা আমি বের করতে পারবো। এই সূত্র দিয়ে তুমি এটা বের করতে পারবে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা তাহলে বিপরীতটা কিভাবে হবে, এটা তো আমরা বুঝলাম যে সময়ের জন্য লরেন্স ট্রান্সফরমেশনটা টি যেগুলো কত হচ্ছে, টি প্রাইম বাই, সরি আমি ভুল লিখলাম, টি প্রাইমেরটা আমরা বের করছি তাই না, সরি নিজে নিজে হয়। টি প্রাইম ইকুয়াল টু কত হবে, টি মাইনাস পি এক্স সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে একটা, তুমি বলতে পারো লরেন্স ট্রান্সফরমেশন এটা। তাহলে বিপরীতটা কিভাবে পাবো, কারণ তোমার বন্ধু তোমার সময়টা মাপতে চাচ্ছে, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে টি প্রাইম প্লাস এখানে প্লাস হবে একটা, এখানে হবে এক্স প্রাইম সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই এই দুটো সময় রূপান্তর হয়ে গেল, ঠিক আছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ধরো আমি যদি এটা বলতে পারি, আমরা যদি এটা বলি যে হ্যাঁ কি, যে লরেন্স ট্রান্সফরমেশনটা হচ্ছে কি, যে এক্স প্রাইম পাইতে যাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ঠিক আছে। বিপরীত লরেন্স ট্রান্সফরমেশনটা কি হবে,
এক্স পাইতে যাচ্ছি, তাহলে এক্স প্রাইম প্লাস ভিটি রুট ওভার 1 - ভি স্কয়ার এক্স স্কয়ার। এখন এখান থেকে কি আমি এটা বলতে পারি না যে লরেন্স ট্রান্সফর্ম ডেল এক্স প্রাইম মাপতে যাচ্ছি, ডেল এক্স মানে দূরত্বের পরিবর্তন, অবস্থানের পরিবর্তনটা আর কি, সরণটা মাপতে যাচ্ছি, যেটাই বলো সরণ। ডেল এক্স প্রাইমটা হবে ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা বলা যায়, ঠিক আছে? চাইলে প্রমাণও করা যায়, ওই যে বসায় প্রমাণ করতে হবে। ডেল এক্স প্রাইম মানে কি, এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম, তাহলে ডেল এক্স হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো ওই বিয়োগ করে করলে কিন্তু এটা এটাই আসবে, তো এটা আমরা করতেছি না। আর ডেল এক্স হবে কি, ডেল এক্স প্রাইম প্লাস ভি ডেল টি 1 - ভি স্কয়ার। এইগুলো আমরা করতে পারি, এই রূপান্তর গুলো করা যায়। এখানে একটা আর এখানে এই মোটামুটি এগুলো হলো। আচ্ছা, এখন এটা আমরা কিসের জন্য দেখলাম, সময়, অবস্থানের জন্য, দূরত্বের জন্য দেখা হলো। এখন আমরা বেগের জন্য দেখতে চাচ্ছি যে বেগটাই তো সমস্যা হচ্ছিল, বেগের জন্য আমরা এই রূপান্তরটা করে দেখব বেগের ক্ষেত্রে। ঠিক আছে, লরেন্স ট্রান্সফরমেশন ফর ভেলোসিটি। ওকে, তাহলে আমরা কিভাবে কি চিন্তা করব, ওই একই জিনিস, ওই এগুলো আরেকবার নিয়ে আসতে হবে। হুম, তো আমরা এবার কোন একটা বস্তুর বেগের যে পরিবর্তন সেটা মেজার করব, অর্থাৎ সেটা ট্রান্সফরমেশন করব ইয়া দিয়ে, এটা দিয়ে। এখন এটা কিভাবে করব, তাই না? ব্যাপারটা কিভাবে হবে? তো এই জিনিসপত্র একই, যে কি জিনিসপত্র, এখানে একটা বস্তু ছিল, ধরো এই পয়েন্টে, এখান থেকে এখানে গেছে বি পয়েন্টে, ধরলাম ওই বস্তুটা হচ্ছে পি বস্তু, পি বস্তুটা গেছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা বেগে গেছে, ঠিক আছে, একটা বেগে গেছে। সো এই বেগে গেছে, তো এখন এই বেগটা মেজার করতে গেলে আমাদের কি লাগবে, দূরত্ব আর সময়। দূরত্ব ভাগ সময় হচ্ছে আমাদের বেগ, তাই না? তাহলে আমরা যদি এস কাঠামো থেকে দেখি, এস কাঠামো থেকে দেখলে আমরা দেখবো যে এর দূরত্বের পরিবর্তন হয়েছে ধরো ডেল এক্স, আর সেটা কত সময় ধরে হয়েছে, ডেল টি সময় ধরে হয়েছে। আমরা যদি এই সেম জিনিসটা ইয়ার ক্ষেত্রে দেখি, ওই এস প্রাইমের কাঠামোর ক্ষেত্রে দেখি, তাহলে ও মাপবে হচ্ছে কত দূরত্ব গেছে, দূরত্ব হচ্ছে ডেল এক্স প্রাইম, আর সময় হচ্ছে ডেল টি প্রাইম। সো ডেল এক্স বাই ডেল টি হবে ভিপি ধরো, আর ডেল এক্স প্রাইম বাই ডেল টি প্রাইম হবে ভিপি প্রাইম। সো আমাদের দরকার ভিপি প্রাইম আর ভিপি, এটা। তাহলে আমরা বলতে পারি না যে ভিপি যেটা আসবে, হ্যাঁ, ভিপি যেটা আসবে মানে এস কাঠামো যেটা মাপবে, যেটা প্রাইম নেই, সেটা হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। আর একটা কি বলতে পারি, ভিপি প্রাইম মানে গত দিনের মতো যা করছিলাম এখানে তাই করবো, ডেল এক্স প্রাইম ডেল টি। এই তো, এটাই। তো এখন আমরা যাচ্ছি কি, আমরা যাচ্ছি হচ্ছে ভিপি প্রাইমটা জানতে যাচ্ছি, ভিপি প্রাইমটা জানতে যাচ্ছি, এবং আমাদের ভিপিটা জানা আছে ধরো। তাহলে সেটা কি হবে, আমরা জানি ওই যে ওটাই ডেল এক্স প্রাইম ডেল টি প্রাইম। এখন ডেল এক্স প্রাইম থেকে কি আমরা ডেল টি প্রাইমে যাইতে পারি, ডেল এক্স প্রাইম থেকে ডেল এক্স এ যাইতে পারি না? হ্যাঁ, আমি ট্রান্সফরমেশন শিখছি, এখান থেকে করা যেতে পারে। তো ওইটা কাজে লাগাও। কি ট্রান্সফরমেশনটা ছিল, ডেল এক্স প্রাইম ইকুয়াল টু কত ছিল, এটা ছিল ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর এর ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে সেটা কত ছিল, সময়ের ক্ষেত্রে ছিল ডেল টি প্রাইম ইকুয়াল টু কত ছিল,
মানে এটা যদি একটু তাকাও এখানে, ডেল টি প্রাইম, ডেল টি প্রাইম যদি জানতে চাই তাহলে এটা হবে ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার, নিচে এটা। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝছি? হুম। আচ্ছা, তাহলে এখন কিছু কাটাকাটি যায় নাকি? হুম, কাটাকাটি তো যায়, এটা আর এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডেল এক্স মাইনাস ভি ডেল টি, আর এখানে হচ্ছে ডেল টি মাইনাস কত, ভি ডেল এক্স বাই সি স্কোয়ার। আচ্ছা, ওকে। তো এখন আমাদেরকে ভিপি দরকার, ভিপি, তাই কি না? ভিপি দরকার। আমি এই লাস্টে যে যা পাইছি এখান থেকে ভিপিটা বের করবো কিভাবে? আমরা একটা কাজ করি, ডেল টি দিয়ে লব আর হরকে ভাগ করে দিই। ডেল টি দিয়ে যদি লব আর হরকে ভাগ করে দাও, তাহলে দেখবো লবের ক্ষেত্রে কি আসতেছে, লবে আসতেছে ডেল এক্স বাই ডেল টি মাইনাস ভি, আর নিচে কি আসতেছে, নিচে ওয়ান, ডেল টি দিয়ে যদি ভাগ করে দাও, আর এখানে আসবে ভি সি স্কোয়ার ডেল এক্স বাই ডেল টি। বুঝতে পারতেছো বোধহয়? তো এইটা মানে কি, এটা মানে ভিপি না, এটা মানে তো ভিপি, ডেল এক্স বাই ডেল টি মানে তো ভিপি। তো ভিপি রাখলাম মাইনাস ভি, ওয়ান মাইনাস ভি ইন্টু ভিপি, এই যে ডেল এক্স বাই ডেল টিটাকে ভিপি লিখলাম বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত আসলো, ভিপি প্রাইম আসলো এটা। তো এইটাই দরকার ছিল আর কি, এটাই ট্রান্সফরমেশনটা। তাহলে এর আগেরটার সাথে এটা পার্থক্য কোথায় বলো দি? ধরো না, এটা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করতাম, ওখানে কি করছিলাম, ভিপি প্রাইম হচ্ছে ভিপি মাইনাস ভি, এখানে এক্সট্রা করে কি আসলো, ওয়ান মাইনাস ভি ইন্টু ভিপি বাই সি স্কোয়ার, এই জিনিসটা এক্সট্রা আসে, এই যে এটা এক্সট্রা আছে। বুঝছো? মানে তুমি যদি জিপি জানো, তোমার ফ্রেমের সাপেক্ষে বেগটা জানো, তুমি যদি তোমার বন্ধুর ফ্রেমের সাপেক্ষে বেগটা মাপতে চাও, তাহলে তোমাকে এই ট্রান্সফরমেশনটা করা লাগবে। তাহলে এর বিপরীতটা যদি করি, তাহলে আমি যদি আরেকবার পরিষ্কার করে লিখি, তাহলে এটা এরকম যে লরেন্স ট্রান্সফরমেশনে যে কি হলো, যে এল টি ইকুয়াল টু, যেটা আসতো যে ভিপি প্রাইম জানতে চাচ্ছি, এটা হবে ভিপি মাইনাস ভি রুট ওভার ওয়ান মাইনাস, রুট ওভার কি ছিল, রুট ওভার কি ছিল, রুট ওভার ছিল না তাই না? না, রুট ওভার তো নেই, জাস্ট কি হবে, ওয়ান মাইনাস ভি ভি ইন্টু ভিপি সি স্কোয়ার। আর তাহলে যদি বিপরীতটা করি, কি করা লাগবে, ভিপি জানতে চাচ্ছি, ভিপি প্রাইম জানা আছে, জাস্ট যোগ হবে আর কি, মানে এইটুকুই কাজ। এই কি, এটা সূত্রের মতো। এখন এই সূত্রগুলা আমি তোমাকে বলে দেবো আর কি, কিভাবে কখন কাজে লাগাবো এগুলো বলে দেবো, সমস্যা নেই। এটার মতো আসলো আর কি। দেখো এইটুকু কি বুঝতে পারছি? আশা করি এইটুকু বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা ওই প্রমাণটা করব। কি প্রমাণ করব? যে আলোর বেগ দুইজনে একই মাপবে কিনা, যেহেতু আমরা বেগের ট্রান্সফরমেশনটা পাই গেছি, এখানে এই দুইটা ব্যবহার করে আসলে আলোর বেগটা সমান আসতেছে কিনা দেখা যায়, জিনিসটা দেখা যায়। তাহলে আমরা দেখবো ওটা, দেখি। এইটা আসলে লরেন্স ট্রান্সফরমেশন বেগের জন্য। এখন আমরা আলোটা একটু দেখতে চাই যে আসলে আমরা সমান পাচ্ছিলাম বা পাবো কিনা। ওকে, তো আমরা দেখি। হুম, ওকে। তো এখন আমরা কি 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 মনে করছিলাম, যে এখানে যদি একটা আলো যায়, ধরো একটা আলো গেছে, এখানে আলো গেছে, তো আমি কি ধরলাম যে এস প্রাইম কাঠামো সেই আলোর বেগটা মেজার করলো সি, আর আমি মনে করলাম যে এস প্রাইম সেই আলোর বেগটা মেজার করলো সি প্রাইম, ধরলাম আলাদা। আমরা এখন এটাই প্রমাণ করবো যে সি আর সি প্রাইম এক হয় কিনা ওই ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো এখন আমরা ট্রান্সফরমেশন করতে পারি, এস এর জিনিস থেকে আমরা ধরুন এস থেকে এস প্রাইমে যাব,
দাঁড়াও, এস থেকে এস প্রাইমে যাব, এস থেকে এস প্রাইমে যাব, তাহলে আমরা কি জানি ভিপি প্রাইম হবে, কি হবে, ভিপি প্রাইম হচ্ছে ভিপি মাইনাস ভি রুট ওভার নাই, 1 - ভি ইন্টু ভিপি পি স্কোয়ার। এটা আমরা প্রমাণ করছি, একটু আগে প্রমাণ করলাম। তো এখন এইটা ইউজ করে আমরা দেখি যে আসলে হয় কিনা। তো ভিপি প্রাইমটা কত আমরা জানি, সি প্রাইম, ধরলাম যে সি প্রাইম, এটা সি আসার কথা যদি ঠিক থাকে সবকিছু। তো দেখি, তো ভিপিটা হচ্ছে তাহলে কত হবে, সি মেজার করছে মাইনাস ভি, ঠিক আছে, ভি কোনো একটা বেগে যাচ্ছে, ধরলাম ভি বেগে যাচ্ছে, 1 - তাহলে এটা কত হবে, সি ইন্টু ভি বাই সি স্কোয়ার, ঠিক আছে, সি মাইনাস ভি, এখানে সি সি কাটাকাটি যায়, এখানে একটা সি থাকবে, তাহলে এখানে যদি লসাগু নাও তাহলে সি মাইনাস ভি নিচে হচ্ছে সি, ঠিক না, তাহলে এখানে এটা কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি গেলে উপরে কত আসবে, সি আসবে, আর এখানে সি প্রাইম, তাহলে সি প্রাইম ইকুয়াল টু সি আসছে, ঠিক আছে। যে ট্রান্সফরমেশনটা আমরা করলাম, এই যে ট্রান্সফরমেশনটা, এটা অবশ্যই ঠিক আছে, দুইটা ফ্রেমের সাপেক্ষে বেগটা, আলোর বেগটা একই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি আমাদেরটা ধরি, যে আমরা ধরলাম যে আচ্ছা, কি ধরলাম, যে আমাদের যে ভিটা এটা অনেক ছোট, সি এর থেকে অনেক ছোট, ভিটা হচ্ছে সি এর থেকে অনেক ছোট, তাহলে ভিটা যদি সি এর চেয়ে অনেক ছোট হয়, তাহলে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আবার ফেরত যাব, তাহলে এটা, তাহলে আমাদের ভিপি প্রাইমটা কত আসার কথা, ভি পি মাইনাস ভি আসার কথা, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা এটা দেখছিলাম। তো দেখো আমাদের লরেন্সটাও কি একই রেজাল্ট দিবে কিনা, দেখো রেজাল্ট কিন্তু একই দিবে, কিভাবে, ভিপি প্রাইম ইজ ইকুয়াল টু ভিপি মাইনাস ভি 1 - ভি ইন্টু ভিপি বাই সি স্কোয়ার, ঠিক আছে। এখন তোমার হচ্ছে কি, এই ভিটা তো অনেক ছোট, ছোট কিনা বলো, এটা যদি অনেক ছোট হয়ে যায়, তাহলে এই মানটা আমি জিরো ধরতে পারি, কারণ সি কিন্তু অনেক বড়, 3 × 10⁸, তার উপর আবার স্কোয়ার, বিশাল বহুত বড় মান, তো এটা আমি কিন্তু জিরো ধরতে পারি। তো আমাদের ভিপি প্রাইমটা আসলে কত হয়ে গেল দেখো তো, ভিপি মাইনাস ভি হয়ে গেল, তো দেখো আগেরটা ফেরত আসছে আমাদের। তো আমরা যে ট্রান্সফরমেশনটা করছি লরেন্স ট্রান্সফরমেশন, সেটা ঠিক আছে, দুটা ক্ষেত্রে সেটা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি, ব্যাপারটা হচ্ছে এরকম। হয়ে গেল এরকম। এখন এখানে প্রশ্ন যদি কঠিন হয়, প্রশ্ন কঠিন হবে বলতে কি, মানে তোমাকে যদি আরেকটু পেঁচাইলে তোমাকে এটা বলতে পারে, দেখো আমরা এই যে বেগটা মেজার করছি, এটা কিসের বেগ, এটা কিসের বেগ, এটা হচ্ছে এক্স এক্সিসে বেগ, মানে এক্স অক্ষ বরাবর বেগ, খেয়াল রাখবা, এই যত ট্রান্সফরমেশন করছি সেটা কিন্তু যেই দিকে বেগ যাচ্ছে সেই দিকের জন্য, ঠিক আছে, মানে তোমার গাড়িটা যেদিকে চলমান, দুটো ফ্রেম যেদিকে, যেই বরাবর চলমান, সেই বরাবর আমরা এই ট্রান্সফরমেশনটা করছি, এবং সেই বরাবর কোনো বস্তুর বেগের ট্রান্সফরমেশনটা আমরা এভাবে করবো। আমরা যখন ধরলাম যে আলোটা কিন্তু আমি এইদিকে দিচ্ছি, যেদিকে ভি আছে সেদিকে, বা ওই লাইন বরাবর। এখন ধরো কোন একটা বস্তু তোমার এইদিকে চলতেছে, ওয়াই এক্সিস বরাবর, মানে ওয়াই এক্সিস বরাবর ওর বেগে চেঞ্জ করাচ্ছে কিনা, হ্যাঁ করাচ্ছে, তারপর হচ্ছে জেড এক্সিস বরাবর ওর বেগের পরিবর্তন হচ্ছে, হইতেই পারে। তখন আসলে এস যে বেগটা মাপবে, ধরো কোন একটা বস্তু ওয়াই এক্সিস বরাবর বেগে যাচ্ছে, ঠিক আছে, তখন এস প্রাইম কাঠামো, বা তুমি ওই বস্তুটার একটা বেগ মেজার করবা, আবার তোমার বন্ধু ওই বস্তুটার একটা বেগ মেজার করবে, তো তখন দুজনের বেগের কি একই মেজার করবে নাকি আলাদা করবে, ব্যাপারটা ওরকম। এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, যে কোনো একটা বস্তু ওয়াই এক্সিস বরাবর আছে, ধরে নাও কোনো একটা বস্তু তোমার ফ্রেমের সাপেক্ষে, মানে এস ফ্রেমের সাপেক্ষে 5 মিটার উপরে আছে, এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে কি সেটা 5 মিটার উপরে থাকবে, এটা একটা অ্যান্সার দাও তো আমাকে। অন্য আমার কথা কি বুঝতে পারছো, তুমি মেজার করছো একটা বস্তু 5 মিটার উপরে আছে ওয়াই এক্সিসে আর কি,
ওয়াই অ্যাক্সিস বরাবর 5 মিটার। তোমার বন্ধু কত মাপবে? হ্যাঁ, একই মাপবে, রাইট? একই মাপবে, কারণ আমরা তো প্রথমেই বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু জেড প্রাইম। একই মাপবে, যেটা আমরা বললাম। তাহলে এখন বেগেরটা বলো, বেগও কি একই মাপবে? ধরো নাও একটা, তুমি দেখতেছো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে একটা পাখি উপরের দিকে উঠতেছে। তোমার বন্ধু কি সেটা দেখবে যে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছে, নাকি আলাদা দেখবে? কি মনে হচ্ছে? বুঝনি ব্যাপারটা? তুমি তখন থেকে কথা বলতেছো না কেন বলো তো? আলাদা দেখবে, কেন আলাদা দেখবে? কারণটা বলো, কারণটা বলতে হবে তো। কি ভিন্ন? না, দেখো আমি আরেকবার তোমাকে প্রশ্নটা করি। এটা কোনো ফ্রেমে নেই, হ্যাঁ? অন্য কোথাও আছে, এটা দুজনে এটা অবজার্ভ করতেছে, এই বস্তুটাকে উপরে যাইতে অবজার্ভ করতেছে এরকম করে। ধরুন ওই এটা ধরলাম যে এম বস্তু, এটাকে অবজার্ভ করতেছে, উপরে যাচ্ছে। তো এ মাপবো, তুমি মাপলা যে এটার বেগটা হচ্ছে ভি এম, উপরের দিকে, হ্যাঁ? ভি এম, ওয়াই অ্যাক্সিস বল, এদিকে। এখন কথা হলো যে তোমার বন্ধু কি এটা একই মাপবে? এখন আমি তোমাকে একটা জিনিস বলে দিছিলাম যে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ নাই। এর ক্ষেত্রে যা ওয়াই, ওর ক্ষেত্রে ওয়াই প্রাইম একই জিনিস, কোনো চেঞ্জ। এখন বেগটাও কি একই হবে? এটাই খালি আমার প্রশ্ন। মানে এই যে এ, মানে ধরো ধরে নিলাম যে আমি যদি এস প্রাইম, যে বেগটা মাপবে সেটা হচ্ছে, ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ভি এম প্রাইম, উপরের দিকে আর কি, উপরের দিকে। এটা ওয়াই দিয়ে দিই, সাফিক্স দিয়ে ওয়াই দিয়ে দিলাম, ওয়াই ওয়াই। তো এখন দেখো ভি এম ওয়াই এক্সিস বরাবর এইটা ইজ ইকুয়াল টু ভি এম ওয়াই প্রাইম, এইটা কি একই হবে নাকি আলাদা হবে, একটু খালি বলবা। এবং একই হলে কেন একই হবে, আলাদা হলে কেন আলাদা হবে, এটা কারণ বলবা। মানে কমন সেন্স থেকে বলবো আর কি, এটুকুই। বলে দিলাম যে দুইজনের দূরত্ব কিন্তু একই। রাইট, সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ করো, তাহলে। হ্যাঁ। আহ, হুম হুম হুম, হ্যাঁ সেমই বললাম। ওকে, ঠিক আছে, আছো তাহলে। হুম, যাক, এটুকু বলছো, ধন্যবাদ। সমান হবে না। কেন হবে না? কারণ তুমি তো বললো যে আমাদের যে বেগটা, এটা কি ত্বরণ ভাগ সময়, এটাই বললো না? এটাই বললো। তো এখন সরণ তো ঠিক আছে, সরণ দুজনের জন্য একই, দুজনে একই সরণ মাপবে। ও যদি 5 মিটার মাপে, এও দেখবে যে 5 মিটারই মাপছে, মানে সরণ সময় ধরো 5 সেকেন্ড ব্যবধানে। এটা এখন, এইটা কি দুজনের জন্য সেম? সেম না তো। সময় তো দুজনের ফ্রেমে আলাদা আলাদা চলতেছে, আমরা দেখছিলাম। তো সময়টা সেম নাই, এখন সময়টা ভ্যারিয়েবল। এর জন্য একটা সময় যদি হয় টি, ওর জন্য টি প্রাইম হয়ে যাবে। বুঝতে পারছি? সময়টা এখানে সেম না, এই জন্য দুজনের ক্ষেত্রে বেগটা সেম হবে না। বুঝতে পারছো? এখন ওইটাই আর কি, যে ধরো না তুমি এখন ওইটা ট্রান্সফরমেশন করবে, যে তুমি হচ্ছে ভি এম ওয়াই প্রাইম জানতে চাচ্ছ। তোমার জানা আছে ভি এম ওয়াই কত। তো এখন তুমি কি করবা, তুমি এখানে ওই সূত্র খাটাও, যে ডেল ওয়াই বাই ডেল টি। তুমি জানো, সরি, হ্যাঁ, সরি, ডেল টি প্রাইম, হ্যাঁ, ডেল ওয়াই প্রাইম বাই ডেল টি প্রাইম হবে ভি ওয়াই প্রাইম। খুবই অবভিয়াস। ডেল ওয়াই প্রাইমটা হবে ডেল ওয়াই, তুমি যা মাপবা ও একই মাপবে। কিন্তু ডেল টি প্রাইমটা এক হবে না, তাই না?
ডেল টি প্রাইমটা কত হবে? ডেল টি প্রাইমটা হবে, আমরা একটু আগে মেজার করছিলাম, সেটা হবে কি ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি। একটু দেখি না, আমার মনে নাই ডেল টি প্রাইম আসলে, মানে ওই টি প্রাইমের জায়গায় ডেল টি প্রাইমটা নিলেই হবে। দ্যাট ইজ হচ্ছে ডেল টি প্রাইম হচ্ছে ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার। এটা একটু দেখি, ভি ডেল এক্স বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার। এই আচ্ছা, আরো এখনো ঠিক হয়নি, আরো একটু তাহলে এরকম কিছু একটা হবে, ভি ওয়াই প্রাইমটা হবে তোমার এরকম কিছু একটা। আচ্ছা, এখনো তো তাহলে ভিএম ওয়াই প্রাইমটা পাওনি, তাই তো? তুমি একটা কাজ করো, লব আর হরকে ডেল টি দ্বারা ভাগ করে দাও। লব আর হরকে ডেল টি দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে তুমি এখানে পাচ্ছ ডেল ওয়াই বাই ডেল টি, আর এখানে কত পাবো? 1 মাইনাস ভি, আরে হ্যাঁ, ভি ডেল এক্স, ভি ডেল এক্স সি স্কোয়ার, এখানে হচ্ছে একটা ডেল টি আসবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ডেল ওয়াই বাই ডেল টি এটা কি তোমার? ডেল ওয়াই বাই ডেল টি এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ভি এম ওয়াই 1 মাইনাস, আচ্ছা এই জিনিসটাকে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটাকে তো গামা লেখা যায়, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে এটাকে গামা লিখে দিলাম 1 মাইনাস ভি ডেল এক্স বাই ডেল টিটা কি? ভিপি না, মানে এক্স অক্ষ বরাবর বেগ, তো এটাকে ভিপি ধরলাম, ভিপি। বা এটাকে লিখলাম যে যেহেতু এম বুঝতে পারছি তো ভি এম এক্স ধরলাম, এক্স অক্ষ বরাবর বেগ বাই সি। সি হবে কি, আমি তো একটু বলবো এখানে সি স্কোয়ার হবে, হ্যাঁ সি স্কোয়ার, তাহলে এটা হবে সি স্কোয়ার। তাহলে এইটা আস্তে আস্তে তোমার ট্রান্সফরমেশন, ওয়াই এক্সিস বরাবর বেগটা যদি বের করতে বলে তাহলে এইভাবে বের করতে হবে। কত? এটা হবে ভি এম ওয়াই প্রাইম, এটা হবে ভি এম ওয়াই ওয়াই এক্সিস বরাবর বেগ গামা ইন্টু 1 মাইনাস ভি ইন্টু ভি এম এক্স সি স্কোয়ার। এখন এরকম তো হইতেই পারে যে তোমার বস্তুটা এক্স অক্ষ বরাবর কোনো বেগ নেই, তাহলে ভি এম এক্স ওটা কত হয়ে যাবে? জিরো। ওটা জিরো হলে এখানে শুধু গামা থাকবে নিচে, আর উপরে হবে ভি এম ওয়াই, ঠিক না? যদি কোনো বেগ না থাকে আর কি এক্স এক্সিস বরাবর, তখন জাস্ট ভি এম ওয়াই প্রাইমটা হবে ভি এম ওয়াই বাই গামা, ঠিক আছে? সো এখন সেম জিনিসটা জেড এক্সিস এর ক্ষেত্রে আমরা করতে পারি, একই জিনিস হবে, জাস্ট ওয়াই গুলোর জায়গায় জেড হবে। দেখো বুঝতে পারছো কিনা বলো তো আমাকে এটা, বুঝতে পারছো কিনা? তো আচ্ছা, তাহলে উল্টাটা যদি বলে, মানে তুমি হচ্ছে তুমি তোমার বন্ধু তোমার বেগটা মাপতে চাচ্ছে, তাহলে কি হবে? তুমি যেটা করলা সেটা হচ্ছে ভি এম ওয়াই ইকুয়াল টু কি, কি করলা? ভি এম ওয়াই প্রাইম মেজার করলা, ভি এম ওয়াই তোমার জানা ছিল, সেটা ছিল গামা ইন্টু 1 মাইনাস ভি ইন্টু ভি এম এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা তুমি করলা। এখন তুমি চাচ্ছ এটা ধরে নাও লরেন্স ট্রান্সফরমেশন করলা আর কি, ওয়াই এক্সিস এর জন্য। তুমি বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন করবা, তোমার বন্ধু তোমারটা মাপবে, দ্যাট ইজ ভি এম ওয়াই, তাহলে সেটা কত হবে? তাহলে সেটা কত হবে? সেটা হবে ভি এম ওয়াই প্রাইম, তোমার বন্ধুটা ও যেটা মাপছে, গামা ইন্টু জাস্ট এখানে একটা প্লাস দিতে হবে, তাহলে হলো ভি ইন্টু ভি এম এক্স, মানে এক্স এক্সিস বরাবর বেগ, এখানে প্রাইম হবে মানে তোমার বন্ধু যেই যেটা মাপবে আর কি, এটা। এটা হয়ে গেল আমাদের ওয়াই এক্সিস এর জন্য, ব্যাপারটা বের হয়ে গেল, হয়ে গেল এই আর কি। তো এখন এইগুলাতে ম্যাথ করা লাগবে, ম্যাথ না করলে এই সূত্রগুলা এইভাবে দেখাই দিলে তো হবে না, তাই না? ম্যাথ আমরা করবো, এই সূত্রগুলা দিয়ে কয়েকটা ম্যাথ দেখবো আর কি, জাস্ট সূত্রগুলা কিভাবে কাজে দিচ্ছে রিয়েল লাইফে আমরা, বা কোনো একটা প্রবলেমের ভিতরে এগুলো কিভাবে সলভ করা লাগে সেটা দেখবো। নর্মালি আমরা প্রতিবেদনটা দেখতাম আর কি, কিভাবে কি আসছে।
তো জিনিসগুলো কনফিউজ হওয়ার হইও না। আমরা কিন্তু শুরু থেকে করে প্রথমে গ্যালিলিয়ান করলাম, তারপর সেটার অবস্থানের জন্য লরেন্স করলাম অবস্থানের জন্য, তারপর সময়ের জন্য, তারপর হচ্ছে আমরা ওই বেগের জন্য করছি এক্স অ্যাক্সিস বরাবর। যদি কোনো বস্তু বেগ থাকে তাহলে কি করব, আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কি করব, এটা আমরা দেখছি। ওয়াই অ্যাক্সিস করলে জেড অ্যাক্সিসও করা হয়ে গেছে আর কি। মোটামুটি এগুলো আমরা দেখছি। ওকে, এখন আমাদেরকে ম্যাথ করতে হবে, এই যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে ম্যাথ করা লাগবে। তো এখানে আমি ম্যাথ নিয়ে আসছি। আমি এখানে আর কি ওই সূত্রগুলো কিভাবে ব্যবহার করবো, আমি এখানে শুধু ওই এক্স, আজকে যে ম্যাথ গুলো এখানে আছে সেগুলো হচ্ছে আমাদের যদি কোনো একটা বস্তু এক্স এক্সিস বরাবর যায়, মানে আপেক্ষিক বেগ টাইপের ম্যাথ আসবে আর কি এরকম। তাহলে দেখি এগুলো কি করা লাগে। তো তোমার আসলে বেসিক ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে দেখা লাগবে। তো এটার জন্য আমি দুইটা প্রশ্ন করব, তোমরা যদি উত্তরগুলো দিতে পারো ঠিক মতো তাহলে তো হয়ে গেছে, নাহলে আবার বুঝতে পারো। ধরো এরকম আছে, এটা ভি এ বেগে যাচ্ছে, এটা ভি বি বেগে যাচ্ছে, ঠিক আছে? এটা আমি থার্ড পার্সন কেউ বলে দিছি। এটা ভি এ বেগে এদিকে, ভি বি বেগে এদিকে। তোমাকে প্রথম প্রশ্ন করা হলো এ এর সাপেক্ষে বি এর বেগ। ওই সূত্রগুলো দিয়ে কিন্তু ম্যাথ করবো আমরা, নেক্সট ডেটে হয়তো করবো, আজকেও কিছু কিছু করবো। এ এর সাপেক্ষে বি এর বেগ তোমাকে বলা হয়েছে। এটা কিভাবে নোটেশন দাও তোমরা? ভি এ বি দিলে সুবিধা হবে নাকি ভি বি এ দিলে সুবিধা হবে বলো? দিলে হলো এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে ভি এ বি, এ এর সাপেক্ষে বি এর বেগ এভাবে করতেছি, হ্যাঁ? করলেই হলো। তাহলে আমরা ভি এ বি বলতাম, এ এর সাপেক্ষে বি এর বেগ, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার বেগ। তাহলে বলো কি হবে? ভি এ প্লাস ভি বি, এটা হবে, যোগ হবে। ওকে, ঠিক আছে, হয়েছে অ্যান্সারটা। মানে আপেক্ষিক বেগ বের করার সময় কি করি আমরা বলতো? যার সাপেক্ষে বেগ বের করি তার বেগটা বিয়োগ করতে হয়, তাই না? এরকম আর কি, এরকম। তাহলে আমরা যদি ভেক্টর করি, মানে এখানে যোগ করে দেব না, আমরা জাস্ট ভেক্টরটা যদি করি ভেক্টর হিসেবে, এ ভেক্টর একটা, ভি এ ভেক্টর একটা, আর ভি বি ভেক্টর একটা, ঠিক আছে? ভি এ ভেক্টর আর ভি বি ভেক্টর। তো ভেক্টর হিসেবে যদি চিন্তা করি তাহলে কি করতে হবে বলো? এ এর সাপেক্ষে বি এর বেগটা যদি জানতে চাই তাহলে বি এর বেগ থেকে এর বেগটা বিয়োগ করে দিতে হবে, তাই না? ভেক্টর বিয়োগ। পরবর্তীতে এই দুটো যোগ হবে, আমরা জানি ভি এ যোগ ভি বি হবে, এটা আমাদের জানা আছে, এটা যোগ হবে। সো এটা একটা ঠিক আছে। তাহলে এখন সেম প্রশ্নটা যদি আমি ইয়ার জন্য বলি, বি এর সাপেক্ষে এ এর বেগ, এটা কি হবে? এটা হবে তাহলে কি হবে? এ এর বেগ থেকে বি এর বেগটা ভেক্টর বিয়োগ করতে হবে। এ এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এর ভেক্টর ভি এ ভেক্টর বিয়োগ ভি বি, এবং আমরা যেহেতু দিকটা জানি দুটো একই দিকে আছে, দুটো যোগ হবে, ভি এ যোগ ভি বি যোগ হবে, ঠিক আছে? এখন এই সত্যটা কতক্ষণ পর্যন্ত ঠিক? কতক্ষণ পর্যন্ত এই সত্যটা ঠিক? যতক্ষণ পর্যন্ত ভি এ আর ভি বি এই দুইটা আলোর বেগের থেকে অনেক 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 ছোট। কিন্তু এরা যদি আলোর বেগের সাথে তুলনীয় হয় তখন আর এই ট্রান্সফরমেশন হবে না, তখন কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, যেটা আমরা দেখছিলাম আর কি, বুঝছো? এইটা ঠিক আছে, এটাই তো পড়ছি আমরা, গতিবিদ্যায় এটাই তো পড়া হয়েছে। কতক্ষণ পর্যন্ত ঠিক আছে এটা? এটার ভ্যালিডিটি কতক্ষণ? আমি যদি ভ্যালিডিটি বলি, ভ্যালিডিটি কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ভি এ ইজ লেস 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 দেন সি এবং ভিবি এটা হচ্ছে লেস 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 দেন সি, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? এবং এটা ছিল তোমার ওই
নিউটনিয়ান মেকানিক্সে আমরা যেটা পড়ে আসছি। কিন্তু আমরা একটু আগে গতকালও দেখছি, আজকেও দেখলাম যে যদি এগুলা আলোর বেগের সাথে তুলনীয় হয় তখন এগুলা আর কাজ করবে না। কেন কাজ করবে না? আমরা দেখি। তোমরা দেখছিলা তো, কাজ করবে না, আদৌ কাজ করবে না। ধরো আমি এই যে ধরলাম, এই যে কাজ করলো না এখানে। এক্সট্রা কলেজ না তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধরো আমি এই ভিএ আর ভিবিটাকে কি ধরতেছি, ভিএটা হচ্ছে তোমার 0.8 সি আর ভিবিটা হচ্ছে 0.9 সি। এটা তো বুঝছো? সি এর 80%, 0.8 সি মানে সি এর 80%, 80%। আলুর সাথে তুলনীয় হবে, তাহলে এটা হবে 0.8 সি, আর ওটা 0.9 সি বেগে দুইজনের সম্মুখ ভাবে যাচ্ছে দুটো বস্তু এ আর বি। তাই যদি হয়, এখন যদি তুমি তোমার সূত্র কাজে লাগাও, আচ্ছা এ এর সাপেক্ষে বি এর বেগ দেখি তো কত হয়। কি করছিলা, যোগ করে দিছিলে তাই না? তাহলে এখানে কি হবে, 0.8 যোগ 0.9 কত হয়ে যাচ্ছে, 0.9 সি, কত হচ্ছে 1.7 সি। তো এটা কি আসলো, আলোর বেগের থেকে বেশি। 1.7 সি ইজ গ্রেটার দেন সি। সো কোনো কিছুর বেগ তো আলোর বেগের সাথে আলোর বেগের চেয়ে বেশি হবে না, এটা ধ্রুব সত্য। আলোর বেগটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ, আলোর বেগের চেয়ে কোনো এর চেয়ে দ্রুত কোনো বেগ কেউ চাইতে পারবে না। তাই যদি হয় তাহলে তো এখানে আমরা ভুল করে ফেললাম, বা মানে কেউ কোনো ফ্রেম অফ রেফারেন্স থেকেও আমরা এটা ফিল করতে পারবো না যে কোনো কিছু আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে। এটা ভুলে গেছে, ইনকারেক্ট হয়ে গেছে। তো কারণ এখানে ভিএ আর ভিবি আলোর বেগের সাথে তুলনীয় হয়ে গেছে। তো তখন আমাদেরকে কি করতে হইতো, এটা একটা হচ্ছে কারেকশন করতে হইতো, ওই যে লরেন্স ট্রান্সফরমেশন করে আমরা যে কাজটা করছিলাম আর কি। এখানে আমরা ঠিক তাই করব। ওই যে লরেন্স ট্রান্সফরমেশনের ওই যে ইয়াটা, ওখান থেকে যে ইয়াটা পাইছি, কি বলে, রেজাল্টটা পাইছি, সেই রেজাল্টটাকে আমরা এখানে ব্যবহার করবো, বুঝছো? তাহলে এটা কিন্তু ইনকারেক্ট হয়ে গেছে। মানে আমরা যেটা জানি যে যোগ করে দিলে হলো, বাট সেটা হয় না। আমাদেরকে কি করতে হবে, এটা যেটা ইনকারেক্ট হয়ে গেছে, আমাদেরকে এটাকে সঠিক করতে হবে। তো সঠিক করার জন্য আমরা কি করব, সঠিক করার জন্য আমাদের ওই ইয়াটা একই রাখবো, হ্যাঁ। মানে আমাদের হচ্ছে সেট আপটা একই। কি সেট আপ, যে দুইটা জিনিস বা দুইটা বস্তু একে অপরের সামনের দিকে আগে আসতেছে, ঠিক আছে, সামনের দিকে আগে আসতেছে, এরকম করে। তো দেখো এটা লিখবো, ভি এ বি, এ সাপেক্ষে বি এর বেগ, অথবা তুমি যদি ভি বি এ বলো তাও ঠিক আছে। বি এর সাপেক্ষে এর বেগ, ঠিক আছে। এ সাপেক্ষে বি এর বেগ বা বি এর সাপেক্ষে এর বেগ, সেটা হবে কি, ভি এ যোগ ভি বি, এটাই হওয়ার কথা। দুটার বেগ যোগ হবে। আমরা কিন্তু ভ্যালু বের করতেছি, হ্যাঁ। দিকটা নিয়ে কনসার্ন না, দিকটা আমরা দেখে বের করতে পারবো। আমরা ভ্যালু বের করতেছি। ভি এ যোগ ভিবি, নিচে ওই যে গামা, আমাদের গামা, নিচে এই গামা তো না, এই জিনিসটা দিয়ে ইয়া করতে হবে, ভি এ প্লাস ভিবি বাই সি স্কোয়ার। এটা দিয়ে যদি করে ভাগ করে দিই, এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ঠিক হবে সবকিছু। এবং এটা আর কিছু না, এটা হচ্ছে আমাদের ওই যে ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন বেগের জন্য কি ছিল বলো দিই, ভিপি প্রাইম ইকুয়াল টু ভিপি মাইনাস ভি বাই রুট ওভার, রুট ওভার ছিল না, 1 - ভি ইন্টু ভিপি বাই সি স্কোয়ার। এটা ছিল, এটা ছিল যদি দুইটা একই দিকে হয় আর কি, ঠিক আছে। এখন এটা তো বিপরীত দিকে, এই জন্য সব প্লাস হয়ে গেছে। বা এটা তুমি বলতে পারো বিপরীত লরেন্স ট্রান্সফরমেশনটা। তো এখন ওই আমি হচ্ছে চাচ্ছি না ওইটার সাথে অত ইয়া করো, মানে তোমাকে যেটা বলতেছি এটা মনে রাখলে হলো। কি মনে রাখবা, যে দুইটা বস্তু যদি একই দিক একসাথে এদিকে আসে, তাহলে একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ যদি বের করতে বললে, জাস্ট কি করে দিবা, এই সূত্রটা কাজে লাগাবো। এবং এটা মনে রাখো, ঠিক আছে, ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে তোমাকে। এবং এটা আর কিছু নয়, এটা কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন। আমি ইচ্ছা করলে তোমাকে ওইটার সাথে এটা ম্যাচ করায় দেখাইতে পারি যে এটা আসলে ওইটা থেকে আসে, দেখবা।
বা আমরা ওটা দিয়ে এটা নিয়ে আসতে পারি, বুঝছো? একই জিনিস আর কি, সেম 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 দেখতে পারি আমরা একটু। হয়ে গেল। বেগেরটা কোথায় করলাম আমরা? এইটাতে করছি না? বিপরীতটা করছি কি? অবস্থানের জন্য, হ্যাঁ এই যে এই সূত্রটা দেখো, এই যে এইটাই কি আমি ওখানে লিখছিলাম, কাইন্ড অফ এরকম দেখাচ্ছে, ভিপি প্লাস ভি যোগ হয়েছে 1 + v × vp/c²। আরে কি রে, এরকম কেন? এখানে একটা প্রাইম হবে তো, প্রাইম ভিপি প্রাইম প্লাস ভি বাই 1 + v/vp/c²। এটা কে মাপছে? ভিপিটা মাপছে আর কি। কার বেগ মাপছে? ভিপি প্রাইমের বেগ মাপছে আর কি। ভিপিটা ভিপি প্রাইমের বেগ মাপছে, সেটা কত? সরি, ভিপি প্রাইমটা ভিপি এর বেগ মাপছে, সেটা হচ্ছে এটা। ভিপি প্রাইমটা কার কার বেগ মাপছে? ভিপি এর বেগ মাপছে, ঠিক আছে? এখন দেখো কিভাবে হচ্ছে জিনিসটা। তুমি ধরো এই ফ্রেমে আসো, ভিপি প্রাইম ফ্রেমে আসো, বুঝছো? তুমি এখানে, তুমি তো স্থির, স্থির কিনা? ওকে, স্থির। আচ্ছা, তুমি কি দেখবা যে ভিপিটা এই ভি বেগে এদিকে গতিশীল, তাই দেখবা? হ্যাঁ ঠিক আছে, এটাই দেখবো। তারপর দেখবা এদিকে এদিকে গতিশীল। আরেকটা কি জানি, আরেকটা হচ্ছে, তো আমি বস্তুটাকে, যে বস্তুটার বেগ মাপবো সেটা এদিকে গতিশীল, ঠিক আছে? এই যে এদিকে গতিশীল। তো দুইটার দিক কি বিপরীত না? ভি এদিকে যাচ্ছে আর এইটা এদিকে যাচ্ছে, মানে এটা, মানে এটার বেগ আমি ভাবছি ভিপি প্রাইম, মানে আমি আমি কিন্তু এই এস প্রাইম কাঠামোতে আছি, আমি দেখতেছি এটা ভিপি প্রাইম আর এটা দেখতেছি ভি, ঠিক আছে? এখন আমি জানতে চাচ্ছি এ, মানে ভিপি আসলে এর বেগটা কত মাপছে। তাহলে এ এর সাপেক্ষে বেগ হচ্ছে ভিপি, এস এর সাপেক্ষে বেগ হচ্ছে ভিপি। তাহলে কি করতে হবে? ভিপি প্রাইম থেকে ভিটা বিয়োগ করতে হবে। এখন যেহেতু এটা লরেন্স ট্রান্সফরমেশন, তার জন্য আমাদের এখানে কাহিনী করতে হয়েছিল। সো এইটাই আসলে আমরা ওই জায়গাটাতে করছি, বুঝছো? তা এত কঠিন করে জিনিসটা আমরা যাতে চিন্তা করতে না হয়, এই জন্য তোমাকে ডিরেক্ট বলে দিলাম যে এইটা করবা, যে দুইটা বেগ যখন একসাথে আসবে তখন জাস্ট কি সূত্র ইউজ করবা, দুইটা বেগ যোগ করে দিবা উপরে, আর নিচে কি হবে? নিচে কি হবে? 1 + va + vb/c²। এটা কিন্তু লরেন্স থেকে আসছে, এটুকু আমার বোঝানোর ছিল, বুঝছো? এত কিছু চিন্তা না করলেও হবে। ওকে, তাহলে আমরা অঙ্ক করি। তাহলে প্রথম অঙ্ক ধরো এটা করলাম, ভিএটা এদিকে যাচ্ছে, ভিবিটা এদিকে যাচ্ছে, কোন একটা ফ্রেম থেকে আমাদের উপর বলছে, আমরা যাচ্ছি যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ কত হবে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ কত হবে। তাহলে ভি এ বি, এটা কি হবে? সূত্র ডাইরেক্ট, কি সূত্র? ভি এ প্লাস ভিবি, যেহেতু দুটো একই দিকে আছে, 1 + va/vb/c²। এখন আমরা যদি ঠিক থাকি তাহলে এটা অবশ্যই সি এর চেয়ে কম আসবে, এক্স্যাক্টলি সি তো আসবে না। তাহলে দেখি 0.9 + 0.8 সি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 1.7 সি হয়ে যাবে। 1.7 সি ডিভাইডেড বাই 1 প্লাস 0.9 আর 0.8, 0.9 ইন্টু 0.8, আর এটা হয়ে যাবে সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার থাকবে, সি স্কোয়ার কাটে। তাহলে করো তো একটু, এই সিটটা বাদ দিবা, এই সিটা না ধরে হিসাবটা করবা। তাহলে কত করবো? 1.7, 1 প্লাস 0.9 ইন্টু 0.8 করে কত আছে একটু বলো আমাকে, জলদি বলো, ক্যালকুলেটর আছে তো ওটা একসাথে। কত? আচ্ছা, 0.983, তাহলে সি আসবে। তাহলে দেখো আলোর বেগ এক্স্যাক্টলি হয়নি, কাছাকাছি গেছে, 98%, নট এক্স্যাক্টলি 9, এক্স্যাক্টলি 1। তো এবার তাহলে ঠিক আছে, আগে তো যোগ করে দিছিলাম 1.7 সি পাইছিলাম, তখন তো ভুল হয়েছিল, এবার তাহলে ঠিক আছে, ঠিক আছে, কারণ এটা লরেন্স ট্রান্সফরমেশন, আলটিমেটলি যেটা করছি আমরা এটা লরেন্স ট্রান্সফরমেশন করে এই রেজাল্টটা কিন্তু আসছিল। ওকে, তাহলে আরো করি, আরো ম্যাথ করা লাগবে।
এইটা দিয়ে এই সূত্র দিয়ে দেখো, দুটি ফোটন কণা পরস্পর দিকে ধাবিত হচ্ছে। ফোটন কণা তো বুঝো, মানে আলোর কণা। তো দুটি ফোটন কণা পরস্পর দিকে ধাবিত হলে একটি সাপেক্ষে আরেকটির বেগ কত? তো একটা ফোটন কণার বেগ কত? যেহেতু একটা ফোটন কণা মানে আলো, তো একটা ফোটন কণার বেগ হচ্ছে সি। তাহলে দুইটা ফোটন কণা, একটা হচ্ছে এই সি বেগে এদিকে যাচ্ছে, আর একটা এইটা এদিকে আসতেছে, দুইটা বিপরীত দিকে আসতেছে, হ্যাঁ, মুখোমুখি। তাই যদি হয়, তাহলে আমরা কি বলতেছি একটা সাপেক্ষে আরেকটা বেগ কত? তাহলে এটা কত হবে? ভি, একটা সাপেক্ষে আরেকটার বেগ হচ্ছে, আমরা ধরলাম যে ভি কত হবে, ধরলে হলো আর কি, নাকি? এটা একটা কাজ করি, এটা আমি এ ধরলাম, এটা আমি বি ধরলাম, তাহলে ভি এ বি, এটা কত হবে? ভি এ যোগ ভি বি, ভি এ ভি বি স্কোয়ার। কেন এটা সূত্র? ওই যে মুখোমুখি। এবং কেন এই নিচে ওয়ান প্লাস ভি এ ভি বি বাই সি স্কোয়ার করা হলো? কারণ আলোর বেগ, আলোর বেগে হলে আমাকে লরেন্স দিয়ে করতে হবে। তাহলে এই তো হয়ে গেল। তাহলে এখানে কত হবে? টু সি ওয়ান প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা গেল। তাহলে ওয়ান আসতেছে, তাহলে এটা আসতেছে সি। তার মানে ওই দুটা ফোটন কণা পরস্পরকে আলোর বেগে, মানে ওরা যে বেগে যাচ্ছিল সেই বেগে দেখবে পরস্পরকে, ঠিক আছে না? মানে ও দেখবে, মানে ফোটন যদিও মুখোমুখি আসতেছে, কিন্তু ও দেখবে যে ও আলোর বেগেই আসতেছে, যেটা সি। আর এও দেখবে আলোর বেগে আসতেছে, সেটা হচ্ছে সি। তো মানে না বেশিও দেখবে না কমও দেখবে না, সি বেগে দেখবে। Okay? তারপর দেখো, তারপর অঙ্কটা দেখো, সহজ অঙ্ক এগুলো আর কি। তুমি 40 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালিয়ে যাচ্ছ, বিপরীতমুখী কোনো একটি গাড়ির লাইট আলোর বেগে তোমার সাপেক্ষে কত হবে? একবার বলি, তুমি যাচ্ছ 40 কিলোমিটার/আওয়ার বেগে, এবং বিপরীতমুখী একটা গাড়ি যেটা তোমার দিকে আসতেছে আর কি, সেটার যে হেডলাইটের যে আলোটা, সেটার সাপেক্ষে, সেটার বেগ তোমার সাপেক্ষে কত হবে? মানে ওই হেডলাইটের আলোটাকে তুমি কত বেগে আসতে দেখবা, বুঝতে পারছো? তাহলে এটা আর কি, এই যে এটা হচ্ছে, ধরো তুমি তুমি যাচ্ছ কত, 40 কিলোমিটার/আওয়ার বেগে, আর বিপরীত থেকে ওই গাড়ির হেডলাইটের যে আলোটা, সেটা আসতেছে কত বেগে? সেটা আসতেছে সি বেগে। কিন্তু তুমি এই আলোটাকে কত বেগে দেখবা আর কি, এটা চাইছে আর কি, বুঝছো? তো ধরো, এটা হচ্ছে তুমি ম্যান, এটা হচ্ছে আমাদের আলো, দ্যাট ইজ লাইট, ঠিক আছে? তাহলে তুমি দেখতে যাচ্ছ তোমার সাপেক্ষে লাইটের বেগ কত? সেটা কি হবে? তোমার বেগ যোগ লাইটের বেগ, ওয়ান প্লাস ভি এম ভি সি বাই সি স্কোয়ার, সূত্র। তো তোমার বেগ কত? 40 কিলোমিটার/আওয়ার। এটাকে এখন তোমাকে মিটার পার সেকেন্ড নিতে হবে। তো কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কত দিয়ে ভাগ করতে হয় মনে আছে? নাকি এটা ওইভাবে করো, 40 × 1000 দিয়ে গুণ করো, তারপর এটা 3600 দিয়ে ভাগ করো, এরকম করে করো, নাকি আবার নাকি কি করতে হয়? একটা সহজ বুদ্ধি আছে না, 3.6 দিয়ে ভাগ করে দিলেই এটা মিটার পার সেকেন্ডে চলে আসে, বুঝছো? তাহলে এটা করবা, তো এখানে সেটা বসাবা, আর এখানে আলোর বেগ বসাবা, 3 × 10⁸ আলোর বেগ বসাইতে হবে। ওয়ান প্লাস, এখানে যেহেতু আলোটাই ভিএম, সি বাই সি স্কোয়ার, এখানে সি সি কাটো, সি থাকবে। হিসাবটা করতে পারবে না? কিরে আইসা, পারবা কিনা বলো তো? একটু করো তো, হিসাবটা আমার দরকার, হিসাবটা করা দরকার। কারণ এখান থেকে একটা আমরা বের করবো, একটা কি বলে, কাইন্ড অফ একটা সিদ্ধান্ত টাইপের বের করবো, এই জন্য অ্যান্সারটা বের করো কত। আচ্ছা, এখানে অ্যান্সারটা না বের করলেও হয়, আমি ইনটিউশন দিয়ে একটু বলার চেষ্টা করি। দেখো, একটু দেখো, এটা আলোর বেগ, আর তোমার এটা কত? 40 কিলোমিটার/আওয়ার। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো আলোর বেগের সাথে তোমার বেগটা যোগ করা কোনো ইফেক্ট খুব একটা নাই, তো এটা আমি সি ধরতে পারি। আবার তোমার বেগ এটা, তাই না, এই যে বাক্সটা, আর এটা হচ্ছে আলোর বেগ। তোমার বেগটা খুব নগণ্য, মানে তোমার বেগটা যদি ধরি ভিএম, এই ভিএমটা খুবই 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 কম সি এর থেকে। তো এটা দিয়ে যদি ভাগও করো, এটা খুবই জিরো আসবে প্রায়, এটা এটা প্রায় জিরো আসবে, প্রায় জিরো। তাহলে এখানে পড়ে থাকে কে? ওয়ান। তাহলে এটা কত আসতেছে দেখো তো, সি আসতেছে।
সি আছে। তো এখান থেকে একটা অনুসিদ্ধান্ত হলো কি যে এই অঙ্কগুলাতে যদি কোনো একটি বেগ আপেক্ষিক বেগের ম্যাথে কোনো একটা বেগ, দুটা বেগের মধ্যে যদি কোনো একটি বেগ ফোটনের বেগ হয় বা আলোর বেগ হয় তাহলে তোমার অ্যান্সারটা আলোর বেগ হবে, মানে অ্যান্সার আসবে আলোর বেগ। কোনো একটি বেগ আলোর বেগ হলে অ্যান্সার সি বা আলোর বেগই আসবে। এটা কি এমসিকিউতে কাজে লাগাবে, তাহলে আর হিসাবই করতে হবে না। তুমি দেখতেছো আচ্ছা এখানে একটা ফোটন আছে, একটা ফোটন কোণ আছে মানে ওখানে আলোর বেগ আছে, তার মানে এটা অ্যান্সার সি হবে, এটাই আর কি। তো এটা তুমি কাজে লাগাবে। আচ্ছা এরপর এটা করি। এটি কোণা 0.8 সি বেগে গতিশীল এবং অপর একটি কোণা একই দিকে 0.9 সি বেগে গতিশীল। কোণদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ বের করতে হবে। তারপর প্রথম কোণার সাপেক্ষে দ্বিতীয় কোণার বেগ বের করতে হবে, দ্বিতীয় কোণার সাপেক্ষে প্রথম কোণার বেগ বের করতে হবে। ঠিক আছে? ওকে, কি বলছে? হ্যাঁ, এইখানে আবার একটা চেঞ্জ আছে, দাঁড়াও। এখানে বলছে যে একই দিকে গতিশীল, তাই না? এটা তো এখনো পড়ায়নি। একই দিকে হলে কি হবে, আমরা তো এতক্ষণ ধরে বিপরীত দিকে বলতেছিলাম। একই দিকে হলে কি হবে, জাস্ট একটু চেঞ্জটা দেখো। একই দিকে যদি হয় তাহলে কি চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে না, সূত্রটাতে একটু চেঞ্জ আসবে আর কি। একই দিকে দুইটা কোণা গতিশীল, ধরো ওই একই জিনিস। এটা এ, ভি এ বেগে যাচ্ছে এদিকে, এটা বি, ভি বি বেগে যাচ্ছে এদিকে। তো এখন আমরা বলতেছি দুটো একই দিকে যাচ্ছে। তো একই দিকে গেলে আমাদের প্রশ্ন ওই একটাই, যে একটা সাপেক্ষে আর একটা বেগ কত। তো এর সাপেক্ষে বি এর বেগ জানতে চাচ্ছি, এর সাপেক্ষে এর সাপেক্ষে বি এর বেগ। এর সাপেক্ষে বি এর বেগ কত? তো সেটা আমরা ধরলাম যে ভি এ বি। এখন আমরা কিন্তু এটা আলোর ক্ষেত্রে ভি এবং ভিবি দুটারই বেগটা হচ্ছে আলোর বেগের সমান। এখন ধরুন আলোর বেগের সমান যদি না হয় তাহলে আমরা নর্মালি যেটা জানি কি করতে হবে, আহ যার সাপেক্ষে বেগ বিয়োগ করতেছি তার থেকে বিয়োগ করতে হবে। ধরো কার এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে বি এর বেগ ভিবি, এটা থেকে বেগ করতে হবে ভি। ঠিক আছে, এরকম হবে। কোনো দুটা যেহেতু একই দিকে তাহলে বিয়োগটা থাকে যাবে, বিয়োগই হবে আর কি। সেম ভাবে আমরা যদি এটা বের করি যে বি এর সাপেক্ষে এ এর বেগ কত, এর বেগ কত, তাহলে সেটা কত হবে? ভি বি এ, বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে সেটা কত হবে? ভি এ এর বেগ থেকে বি এর বেগটা বিয়োগ করতে হবে, এটাই না? বিয়োগ করতে হবে, এইটুকু বিয়োগ করতে হবে। ধরো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো কি করতে হবে, এ এর সাপেক্ষে যদি বি এর বেগ বের করতে বলে তাহলে 20 থেকে 10 বিয়োগ করে দিতে হবে, তাহলে 10 আসবে। এটা আমরা জানি বিয়োগ করা লাগবে। এখন আমাদের যদি এটা আলোর সাথে তুলনীয় হয়, তাহলে জাস্ট চেঞ্জটা কোথায় আসবে বলো দিই। চেঞ্জটা আসবে নিচে একটা কিছু একটা ভাগ হবে, তাহলে হয়ে যাচ্ছে। তো সূত্র হচ্ছে এটা। এখানেও একই জিনিস, যে ভি লেস দেন সি, কেবি লেস দেন সি, এবং এটা আমাদের নিউটনিয়ান মেকানিক্সে খাটে। আগেরটা মতো, হ্যাঁ, জাস্ট দিকটা চেঞ্জ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা বলতেছি যে না, এটা হচ্ছে আমাদের কি আলোর বেগের সাথে তুলনীয় যদি হয়, ঠিক আছে, ভি এ এবং ভিবিটা আলোর সাথে তুলনীয়, তাহলে ভি এর সাপেক্ষে
বি এর বেগটা কি হবে? ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস ভিএ ভিবি প্লিজ। আগের সূত্রটাই, আগে দুটাতে প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে, শেষ এটুকুই। বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে এটা হবে ভি এ মাইনাস ভিবি বাই। এখন ধরো যে যদি ভি এটা ইজ গ্রেটার দেন ভিবি হয়, মানটা ভি এটা ইজ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে এটা পজিটিভ আসবে, এটা নেগেটিভ আসবে, ঠিক আছে? মানে একটা দিক, একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে, স্বাভাবিক, যদি মানটা কম বেশি বড় হয় আর কি, এরকম। তো এটা হয়ে গেল। হচ্ছে এইটাও কিন্তু লরেন্স থেকে আসে, বুঝছো? লরেন্স থেকে আসে। আমরা যদি দেখি কোনটা, এই যে এটা, না এটা তো ইয়ে ওয়েটটা তো, দাঁড়া, এই যে এইটা সূত্র, এই যে এইটা সূত্র কাজে লাগাইছেন। ভিপি মাইনাস ভি 1 মাইনাস ভি ইন্টু ভিপি বাই সি স্কোয়ার। তুমি যদি, তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে তুমি কিন্তু ওই ফরম্যাটটা সাথে এই ফরম্যাটটা মিলাই দেখতে পারো, একই জিনিস আসবে। ভিপি প্রাইমটা হলো, ভিপি প্রাইমটা হলো যে আমি পি প্রাইম এস প্রাইম কাঠামোর সাপেক্ষে ওই বস্তুটার বেগ কত, মানে পি বস্তুটার বেগ কত ছিল, এটা আমরা যদি মেজার করতে চাই আর কি বাইরে থেকে, যে পি প্রাইমটা কত দেখতেছি, তো সেটা আমরা কিভাবে মেজার করছি? লরেন্সে কি করছি, আমার বেগটা ভিপি, আমি যেটা মাপে দেখছিলাম ভিপি মাইনাস ভি, ওর বেগটা বিয়োগ করে দিছি 1 মাইনাস ভি ইন্টু ভিপি বাই সি স্কোয়ার, এটা করছি। মানে ওই আর কি, তুমি এস কাঠামোতে আসো, তুমি চাচ্ছ, তুমি দেখতেছো যে আরে এখানে তো দুইটা জিনিস দৌড়াচ্ছে, একটা হচ্ছে এই গাড়িটা, সেটা ভি বেগে দৌড়াচ্ছে এইদিকে একই দিকে, একটা হচ্ছে পি বস্তুটা, সেটা দৌড়াচ্ছে এইদিকে। তো আমি দেখলাম যে ভিপিটা হচ্ছে এত আর ভিটা হচ্ছে এত। এখন আমি জানতে চাচ্ছি যে এস প্রাইমটা আসলে ও কত মাপছে পিটাকে, তাহলে এটা কি হবে? ওই যে এটার জন্যই তো আমরা হচ্ছে ট্রান্সফরমেশনটা করছি, তাই না? করে কি অ্যান্সার পাইছি? এই যে কি করতে হবে, ভিপি মাইনাস ভি, মানে এই যে আমার মাপকৃত বেগটাকে এর বেগটা দিয়ে বিয়োগ করে দিতে হবে, মানে আপেক্ষিক বেগের কনসেপ্ট। সো এই জিনিসটা আর কি, সো এইটাই কিন্তু আমরা এখানে খাটাইছিলাম, বুঝছো? তো এইখানে জাস্ট সহজ করে আমি ওখানে ওটা বলছি, কি কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, আর নিচে জাস্ট কি করবা, হয়ে গেল রে, এইটা দিয়ে বিয়োগ করে দেবে, 1 মাইনাস ভিএ ইন্টু ভিবি বাই সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা আর কি, ভাগ। আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমরা অঙ্ক করতে পারি। আর এখানে যেটা হলো ভিএ এন্ড ভিবি, এটা হচ্ছে আলোর বেগের সাথে তুলনা। তখন তাহলে আমরা এই অঙ্ক করতে পারবো। বলছে যে কোণাদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ কত যদি দুইজনে একই দিকে যায়। তো একই দিকে যদি যায়, তো প্রথম কোণাটা ধরো এইদিকে 0.8 সি বেগে যাচ্ছে, এই কোণা। তারপর কোণা ধরো এইদিকে, সেটা কত বেগে যাচ্ছে, 0.9 সি বেগে যাচ্ছে এইদিকে, বি কোণা। তো আপেক্ষিক বের করতে বলছে, এখন কোনোটাই বলেনি কার সাপেক্ষে কার বেগ। এখন তুমি কি করবা? তুমি যদি এটা কিছু না বললে, তো একটা বের করলে হলো। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে মানে পজিটিভ মানটা বের করে দেখাবো। তাহলে আমরা পজিটিভ যদি হয়, তাহলে আমরা একটা কাজ করি, আমরা বি এর সাপেক্ষে এ এর বেগটা মেজার করি। বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে সেটা কত হবে? আহ না, আমরা এ এর সাপেক্ষে বি এর বেগটা বের করি, তাহলে এটা পজিটিভ। এর সাপেক্ষে বি এর বেগটা কি হবে? এ এর বেগ বিয়োগ বি এর বেগ, নাকি রে, এ এর সাপেক্ষে বি এর বেগ, সরি, এ এর সাপেক্ষে বি এর বেগ হলে কি হবে? বি এর বেগ থেকে এ এর বেগটা বিয়োগ করতে হবে, 1 মাইনাস ভি এ এবি সি স্কোয়ার। তাহলে এটা দেখবা যে উপরে 0.9 মাইনাস 0.8 সি আসতেছে, সি, নিচে 1 মাইনাস 0.9 ইন্টু 0.8 0.8 সি বাই সি স্কোয়ার। তো এটা কাটাকাটি করলে কিছু একটা মান পাবো, এটা আসবে। এখন বলছে প্রথম কোণার সাপেক্ষে দ্বিতীয় কোণার বেগ, তো এটা আমি প্রথম কোণা ধরছি, এটা আমি দ্বিতীয় কোণা ধরছিলাম।
তো প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার বেগ কিন্তু এটাই ভিএবি। আর দ্বিতীয় কণার সাপেক্ষে প্রথম কণার বেগ যদি বের করতে বলে নাকি, হ্যাঁ, সেটা কত হবে? দ্বিতীয় কণার সাপেক্ষে বি এর সাপেক্ষে এর বেগ। তাহলে সেটা হবে ভিএ মাইনাস ভিবি বাই 1 মাইনাস এবিডি ডি স্কয়ার। তো যেটা অ্যান্সার আসবে মাইনাস আসবে, খালি একটা, বুঝতে পারছো? জাস্ট মাইনাস আসবে, এই আর কি। তারপর এটা দেখো, তুমি 100 কিলোমিটার/আওয়ার বেগে রাতের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছ। তোমার সাপেক্ষে গাড়ির হেডলাইটের বেগ কত? মানে তোমার গাড়ির হেডলাইট যেটা আছে সেটার বেগ যাচ্ছে আর কি। এটা বুঝতে পারছো বোধহয়, যে তুমি যেদিকে যাবা, তোমার গাড়িটা যেদিকে যাচ্ছে আর কি, 100 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে যাচ্ছে, তোমার গাড়ির হেডলাইটটাও সেদিকে, হেডলাইটের আলোটা ঠিক সেদিকে যাবে, মানে সেটাও সেদিকে যাবে, মানে এই আলোটা, যেহেতু তোমার গাড়ির হেডলাইট, ও এদিকে যাবে, এটা হবে সি বেগ। হ্যাঁ, তো এখন হচ্ছে ওই আর কি, তুমি সূত্র লাগাবা, যে কি বলছে, তোমার সাপেক্ষে গাড়ির হেডলাইটের বেগ কত, তাহলে ভি এম এল, এটা কি হবে, তোমার সাপেক্ষে বলছে যেহেতু, তাহলে ভিএল থেকে ভিএম বিয়োগ করতে হবে, 1 মাইনাস ভিএল ভিএম বাই সি স্কয়ার। এখন তোমাকে একটা কথা বললাম, যে যদি আলোর বেগ হয়, দুইটার মধ্যে একটা যদি আলোর বেগ হয়, তাহলে অ্যান্সার সবসময় সি আসবে। তো তুমি যদি অ্যান্সার দেখো, তুমি সি দেখবা, সি অ্যান্সার আসবে। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে এটা। তারপর এটা দেখতে পারো, এটা কি বলছে, যে পানি 100 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে, পানির অভ্যন্তরে পানির কোন সাপেক্ষে আলোর বেগ কত? মানে পানিটা স্থির নাই, পানিটা 100 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত। সেখানে যদি একটা টর্চ লাইটের পানির ভিতরে আমি জ্বালাই, হ্যাঁ, একই দিকে ধরলাম, একই দিকে, মানে পানিটা যেদিকে স্রোতটা বইতেছে সেদিকে আমি টর্চ লাইটটা ধরছি, তাহলে বলছে পানির কণাগুলোর সাপেক্ষে এই আলোটা বেগ কত হবে? এটাই বলছে আর কি, ঠিক আছে। এখন ওটা পানির স্রোতটা বিপরীত হলেও পারবা, কোনো সমস্যা নাই। তো এইটা পানির স্রোত হচ্ছে এইদিকে আর কি, এদিকে পানির স্রোত, ঠিক না? এদিকে পানির স্রোত, এবং তুমি টর্চ লাইটটা দিয়ে যে আলোটা বের করছো সেটা ওইদিকে যাচ্ছে। তো পানির স্রোত গুলোর বেগ বা পানির কণাগুলোর বেগ হচ্ছে 100 মিটার/সেকেন্ড। আর হচ্ছে তোমার এই সিটা হচ্ছে আলো, টর্চ লাইট দিছে না, তো আলো বের হবে। এখন এখানে সিটা এক্স্যাক্টলি সি হবে না, এখানে সি ডাব্লিউ হবে অ্যাকচুয়ালি। কারণ আমরা জানি এই যে সিটা আমরা ব্যবহার করি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হচ্ছে ইয়ারে, রাইট, এটা শূন্য মাধ্যমে। বাট সি ডাব্লিউটা চেঞ্জ হয়ে যায় না, পানিতে কিন্তু আলোর বেগটা একটু হলেও চেঞ্জ হয়ে যায়, মাধ্যম চেঞ্জ করে আলোর বেগ চেঞ্জ হয়ে গেছে, মানে এটা আমরা দেখছি, হ্যাঁ, এটা আমরা দেখছিলাম আলোর বেগটা চেঞ্জ হয়ে যায়। কারণ ওই যে, এটা আমরা ওই ইয়াতেই দেখলাম, সপ্তম চ্যাপ্টারে দেখে আসছি। তো কিভাবে চেঞ্জ হয় আমরা জানি, যে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ, তাই না? তো সি ডাব্লিউ বাই সি এ ইজ ইকুয়াল টু কি হবে, মিউ এ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ, নাকি? হ্যাঁ, তো সি ডাব্লিউ টা কত হবে, সি এ ইন্টু মিউ ভাগ মিউ ডাব্লিউ। আর এটা মান তো ওয়ান, মিউ এ তো ওয়ান, আর মিউ ডাব্লিউ আমাদের জানা আছে সি এ 1.43 বলে। এখান থেকে তাহলে সি ডাব্লিউটা বের হয়ে যাবে। তো এটা প্রথম কাজ ছিল, সি ডাব্লিউটা বের করা প্রথম কাজ ছিল। এখন জাস্ট আপেক্ষিক বেগটা বের করতে হবে। সো ভি ওয়াটারের সাপেক্ষে আলোর বেগ লাইট, তাহলে সেটা কত হবে, ভি লাইট, ভি ওয়াটার, 1 মাইনাস ভি এল, ভি ওয়াটার বাই সি ডাব্লিউ স্কোয়ার। হ্যাঁ, ইঞ্জিন সি ডাব্লিউ স্কোয়ার হবে, কারণ এখন সব তোমার যেহেতু পানি মাধ্যমে হচ্ছে, তো এখানেও অ্যান্সারটা সি ডাব্লিউ আসবে। কারণ ওই যে একটা যদি আলোর বেগ হয়ে যায়, তাহলে সেটা আলোর বেগের অ্যান্সারটা আসবে। তো এখানে আসবে সি ডাব্লিউ হিসাবে, সি ডাব্লিউর ভ্যালু যা আসবে সেটা অ্যান্সার। আর বোধহয় কি ম্যাথ আছে, আর নাই। তো আজকে এখান থেকে লাস্টের অঙ্কটা কি বুঝতে পারছো কিনা? তো হয়েছে, শেষ আজকে এখান থেকে।